স্যার প্রথম থেকে বলবো? Whatever we have learned till date. ওকে স্যার। Will you take some time to did you work on that? মানে ফার্স্টের দিকে গেলে একটু কম করেছি, ওই জন্য স্যার ওইটা একটু মানে করতে হবে, মানে পড়েছি জাস্ট, আর স্যার ওইটা একটু। Okay, let me go to somebody else and then probably I'll come back to you. Okay, কুন্তলের তো আবার নেটের প্রচন্ড প্রবলেম। কুন্তল, আর ইউ অ্যারাউন্ড? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, তোমার নেট এখন ঠিক আছে? হ্যালো স্যার। নেট ঠিক আছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন তো মোটামুটি পেলাম। আচ্ছা, তুমি একটু রিভিউ করো তো, পারবে করতে? স্যার রিভিউ বলতে মানে স্যার জিনিসগুলো দেখেছিলাম, কিন্তু স্যার মানে ঠিক ইলাবোরেটলি মনে নেই আর কি। Okay, let me start with a very positive way. Okay, Kuntal, just mute yourself. Abhishek, come up and just review. স্যার মানে রিভিউ মানেটা কি বললেন, মানে ঠিক বুঝতে পারলাম না, মানে কি করতে হবে? রিভিউ মানে নতুন করে দেখো, পুনরায় দেখো, মানে হোয়াটএভার আই সেড, জাস্ট ইউ গিভ মি আ রিক্যাপিচুলেশন। ও স্যার, প্রথমে আমরা করেছিলাম যে একদম ফার্স্ট থেকে, যে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা ফান্ডামেন্টাল জায়গা হলো প্রবাবিলিটি। হ্যাঁ, তো সেই প্রবাবিলিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেই প্রবাবিলিটির আলোচনার ক্ষেত্রে উঠে এসেছিল আমাদের র্যান্ডম ওয়াক প্রবলেমটা। তো সেই প্রবলেমে যে বিভিন্ন রকমের কোয়ান্টিটি গুলো, যে ভ্যারিয়েন্স, হ্যাঁ, এই ধরনের কোয়ান্টিটি, তারপরে হলো ওই বিভিন্ন মোমেন্ট গুলো, হায়ার অর্ডার মোমেন্ট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যে কোয়ান্টিটি গুলো, তো সেগুলো আমরা র্যান্ডম ওয়াক প্রবলেমে আলোচনা করেছিলাম। এটা গেল র্যান্ডম ওয়াকের দিকে। এবং র্যান্ডম ওয়াকের প্রবলেম আলোচনা করার সময় আমরা মানে র্যান্ডম ওয়াকের সঙ্গে মানে মিল আছে এমন কিছু ফিজিক্যাল প্রবলেম নিয়েও আলোচনা করেছিলাম, যেমন ডিফিউশন। হ্যাঁ, তো সেক্ষেত্রেও যেন অ্যাজ ইফ মলিকিউল গুলো র্যান্ডম ওয়াকের মতোই ধাক্কা মারতে 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 ডিফিউজ হয়ে যায়। তো সেরকম ব্যাপারটা থেকে তারও সেই ডিফিউশনের ইকুয়েশনটা মানে এসেছিলাম। এবং তারপরে কিছু প্রবলেম ওই ওরিয়েন্টেড আমরা সলভ করেছিলাম। আর আবার তারপর এই প্রবাবিলিটি সংক্রান্ত ব্যাপারটা যাওয়ার পর আমরা মেনলি ওই এনসাম্বল থিওরেম আর ফেজ স্পেস, এই জায়গাগুলোর ভেতরে চলে যাই। তো সেক্ষেত্রে আমরা না, তার আগে আর একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে সেটা হলো যে থার্মোডায়নামিক্স আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা সম্পর্ক নিয়ে। অর্থাৎ থার্মোডায়নামিক্স মেনলি যেটা করে, যে ও মানে ম্যাক্রোস্কোপিক্যালি কাজ করে, যে বাইরে জিনিসটাকে দেখে, সিস্টেমটাকে বাইরে থেকে দেখে যেগুলোকে দেখতে পাচ্ছে সেগুলোকে নিয়ে ও বিভিন্ন রকমের সূত্র ইত্যাদি ইত্যাদি সম্পর্ক দেয়। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে মানে সিস্টেমের ভিতর থেকে কি হচ্ছে সেটার একটা মানে ভিতরে কি হচ্ছে সেখান থেকে বাইরেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। তো সেখান থেকে আমরা সেই সেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এই অ্যাপ্রোচটা থেকে আমরা যে থার্মোডাইনামিক্সের যে যে সূত্রগুলো বা সম্পর্কগুলো পেয়েছিলাম সেগুলো আবার এস্টাবলিশ করি। এখানে একটা পার্ট, সেই পার্টে ওই থার্মোডাইনামিক্স আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সম্পর্কগুলো পেয়েছিলাম। হ্যাঁ, পেয়েছিলাম। আর আর এরপর আমরা যখন
এনসাম্বল থিওরিতে ঢুকি, সেখানে কতগুলো টার্ম যেমন মাইক্রোস্টেট, ম্যাক্রোস্টেট, এনসাম্বল, ফেজ স্পেস, হ্যাঁ, এগুলোর ভেতরে চলে আসি। এবার এগুলোর ভেতরে আসার পর কি বলবো, এগুলোর ভেতরে আসার পর আমরা এই এনসাম্বল গুলোকে বিভিন্ন রকমের এনসাম্বল, যেমন প্রথমে মাইক্রো ক্যানোনিক্যাল থেকে শুরু করি। তো মাইক্রো ক্যানোনিক্যাল থেকে শুরু করে যে বিভিন্ন রকমের মানে এগুলো পোটেনশিয়াল গুলো, কেমিক্যাল পোটেনশিয়াল বা ওই তার টার্মটা কি বলবো, বিটা মানে 1/kT, এই জাতীয় সম্পর্কগুলো আমরা বার করি। আর ওই মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে যখন আমরা ফেজ স্পেস নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা দেখাই যে একটা সিস্টেমকে কি করে আমরা ফেজ স্পেসে ম্যাপ করতে পারি, ফেজ স্পেসের একটা পয়েন্ট হিসেবে দেখতে পারি, এবং এবং তার যে বিভিন্ন রকমের প্রপার্টি গুলো, যে সেখানে যে পয়েন্ট গুলো যে ডিস্ট্রিবিউশন, সেগুলোর ডেনসিটিটা ফিক্সড থাকে, এবং সেই ফেজ স্পেসে যে মানে সিস্টেমের রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট গুলোর ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন থেকে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের জিনিস বলবো না, বিভিন্ন রকমের ফাংশন, মানে অবজারভেবল ফাংশন, সেগুলো ক্যালকুলেট করার যে পদ্ধতি, হ্যাঁ, তো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড দেন তারপর আমরা ওই ক্যানোনিক্যাল এনসাম্বল থিওরিতে যে যাই, গিয়েও সেম জিনিসটাই আমরা ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ শুরু করি, যেটা কিনা মাইক্রো ক্যানোনিক্যাল এনসাম্বলের ক্ষেত্রে আমরা এটা ধরে শুরু করেছিলাম যে ম্যাক্রোস্টেটটাকে এনভিটি দিয়ে ডিফাইন করে, তারপরে মাইক্রোস্টেট কেমন হতে পারে, মাইক্রোস্টেটের কাউন্ট গুলো বার করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো করে বিভিন্ন প্রপার্টি গুলোকে দেখা, সেই কাজগুলো করেছিলাম। এইবার তারপরে ক্যানোনিক্যাল এনসাম্বলে গিয়ে একই জিনিস করছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা অন্য। সেখানে আমরা এনভিটি এর পরিবর্তে এনভিইটাকে, না সরি, ওখানে এনভিই ছিল, আর ক্যানোনিক্যালের ক্ষেত্রে এনভিটি করে দিই, করে ইটাকে ডিস্ট্রিবিউট করে তারপরে আমরা মানে সেই এনসাম্বলের মানে বিভিন্ন প্রপার্টি গুলো বা কি করে মানে বিভিন্ন জিনিস ক্যালকুলেট করা যায়, সেইগুলো আমরা দেখেছি। স্যার এইটুকুনি। আচ্ছা, মৌসুমী আছো? মৌসুমী একটু বলো। একটু মানে গল্পের মতো করে বললে হবে? একদম 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 একদম, তাই তো চাই। মানে প্রথমে আমরা যখন করেছিলাম স্ট্যাটম্যাথটা স্টার্ট, তখন আমরা প্রবাবিলিটি নিয়ে স্টার্ট করলাম। এবার প্রবাবিলিটিটা নিয়ে কেন স্টার্ট করলাম সেটা একটু পরে আমরা গিয়ে বলবো, কিন্তু তার আগে যেটা হলো প্রবাবিলিটিটা কি। তো প্রবাবিলিটিটা আমাদেরকে দেবে হচ্ছে যে কোনো যদি একটা ইভেন্ট হয় বা যে কোনো আমরা একটা কাজ করি, তার আউটকাম কি আসতে পারে সেই জিনিসটাকে প্রবাবিলিটি আগে থেকে অ্যানালাইজ করে আমাদেরকে জানিয়ে দেয়। যেমন একটা কয়েন টস করেছি, হয় হেড পড়বে আর না হয় টেল পড়বে, তো কোনটাই বেশি বা কম হবে না সেই জিনিসটা প্রবাবিলিটি থেকে আমরা জানতে পারি। এবার এই প্রবাবিলিটিরই একটা থার্মোডাইনামিক লিমিটটা আমাদের বলা হয়েছে, যে থার্মোডাইনামিক লিমিটের মধ্যে স্ট্যাটম্যাথটা ভালো করে কাজ করে। তো সেটা ঠিক সেই লার্জ সিস্টেমের ক্ষেত্রে পার্টিকেল নাম্বারটা অনেকটা বেশি হয়, অর্থাৎ হচ্ছে এনটা ইনফিনিটি হয় এবং ভলিউমটাও অনেকটা বেশি হয়, যেহেতু লার্জ সিস্টেম। এবার সেই রকম শর্তে অর্থাৎ এনটাও ইনফিনিটি, ভিটাও ইনফিনিটি, কিন্তু তাদের যে পার্টিকেল ডেনসিটি অর্থাৎ n/v সেটা একটা ফাইনাইট হবে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক লিমিট। এবার এই লিমিটের মধ্যে যদি আমরা স্ট্যাটম্যাথটাকে কাজ করে, সেটা অনেকটা ভালো করে কাজ করে।
তার পিছনে কারণটা এটাই হলো যে যদি আমি থার্মোডাইনামিক লিমিটটা নিই তাহলে প্রবাবিলিটিটা ভালো কাজ করে। যেমন আমাদের থার্মোডাইনামিক লিমিটটা কি বললে আরেকবার বলো। একটা লার্জ সিস্টেম নিয়েছি তাহলে এনটাও ইনফিনিটি ভিটাও ইনফিনিটি। এবার যদি সেটা হয় তাহলে পার্টিকেল ডেনসিটিটাকে আবার ফাইনাইট নিতে হবে, সেই জিনিসটাই থার্মোডাইনামিক লিমিট। রাইট রাইট, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা দিতে গেলে আমাদের সুবিধা এটাই হয় যে যখন আমরা এই থার্মোডাইনামিক লিমিটের নিয়ে কাজ করব তাহলে প্রবাবিলিটিটা ভালো কাজ করবে। এটার একটা উদাহরণ দিতে পারি যে আমার কাছে 10টা একটা কয়েন আছে, সেটাকে আমি 10 বার করছি, টস করছি। এবার নট নেসেসারিলি কি সেখানে আমি 5 বারই হেড 5 বারই টেল পাবো, এটাও হতে পারে আমি 7 বার হেড 3 বার টেল পেলাম, 6 বার হেড 3 বার 4 বার টেল পেলাম। তো মানে যে প্রবাবিলিটিটা যে হাফ আসার কথা ছিল সেটা অনেকটা আসে না, মানে সেটা খুব রিচ করতে পারে না। কিন্তু যদি আমি তখন সেখানে 10টার পরিবর্তে 10 বারের পরিবর্তে 1000 বার করি তাহলে 500 বার হেড 500 বার টেল পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তার ফলে প্রবাবিলিটিটা তার অ্যাকচুয়াল ভ্যালুর দিকে আর এক্সাক্ট ভ্যালুর দিকে বেশি টেন্ড করে। তো সেই জন্য প্রবাবিলিটিটা ভালো কাজ করে এবং আমরা বলতে পারি যে আমাদের স্ট্যাটম্যাক ভালো কাজ করবে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা উদাহরণ নিয়েছিলাম, সেটা হচ্ছে র্যান্ডম ওয়াক। তো সেটা যে কোনো পার্টিকেলেরও হতে পারে বা যে কোনো পার্সনেরও হতে পারে। সে যদি আমি ধরে নিচ্ছি সে একটা পজিশনে সে স্থির আছে প্রথমত, তো সেটা তার অরিজিন, বা সেখান থেকে সে ওয়ান ডাইমেনশন মোশনের কথা যদি বলি সে হয় ডান দিকে বা বাঁ দিকে যেতে পারবে। তো সেই প্রবাবিলিটিটা আমরা প্রথমে বের করেছিলাম। তারপরে আবার দেখেছিলাম এই যে প্রবাবিলিটিটা আছে সেই প্রবাবিলিটিটা আমাদের ডিফিউশন ইকুয়েশনটা স্যাটিসফাই করে। অর্থাৎ যে কোনো যদি পার্টিকেল থাকে তার যদি আমি র্যান্ডম ওয়াক দিই তাহলে তার যে ডিনামিক্সটা হবে সেটা হচ্ছে ডিফিউজিভ ইন নেচার। এরপর আমরা যে প্রথমেই যে পার্টিকেলের যে বললাম প্রবাবিলিটিটা আমার কেন কাজে লাগবে সেটা বলবো, কেন এখানে স্ট্যাটমেন্টে কাজে লাগছে। তো সেটা হচ্ছে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ব্যাপারটা বের করি। তো মিন বের করার জন্য আমাদের সবসময় দরকার পড়ে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আউটকামের রেজাল্ট গুলো কি কি হবে এবং তার প্রবাবিলিটিটা কত। এবার এখানে যে প্রবাবিলিটিটা লাগে মিন বের করতে গেলে, তার মানে সেই জন্য আমাদের স্ট্যাটম্যাকে সেই মিনটা যদি আমাদের স্ট্যাটম্যাকে তো মিনটা লাগবে, তার কারণ হচ্ছে স্ট্যাটম্যাক ডিল করে হচ্ছে মিন অ্যাভারেজ বা মিন যে কোনো কোয়ান্টিটি নিয়ে। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স ডিল করতে হচ্ছে ট্র্যাজেক্টরি নিয়ে, এখানে কিন্তু সেরকম জিনিসগুলো দেখা হয় না, এখানে বেশিরভাগ মিন নিয়ে স্ট্যাটম্যাকটা ডিল করে। ওই জন্য এখানে লার্জ নাম্বার অফ পার্টিকেল থাকলেও কোনো একটা প্রবলেম হয় না বেশি, বরঞ্চ ওটা আরো এর ব্লেসিং হিসেবে কাজ করে। এবার সেই জন্যই এখানে আমাদের প্রবাবিলিটিটা অনেকটা দরকার হয়ে পড়ে। এবার দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বের করতে পারি। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন এই দুটো ভ্যালু থেকে আমরা বলতে পারি হচ্ছে কোন জায়গাটাতে পার্টিকেলটা বেশি থাকার সম্ভাবনা বা তার শেপটা কিরকম হবে সেই ডিস্ট্রিবিউশনের। তো সেই শেপের ব্যাপারটা আমরা এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে জানতে পারি। তারপরেই করেছিলাম হচ্ছে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে যেহেতু এই ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল তো তার একটা যদি আমি লার্জ সিস্টেম যত বড় বড় সিস্টেম নিব ততই সেটা কি হবে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের মতো আমাদেরকে ডিস্ট্রিবিউশনটা দেখাবে। তো তারপর আমরা করেছিলাম হচ্ছে থার্মোডিনামিক্স পোটেনশিয়াল গুলো। এবার আমাদের কাছে আমাদের জানা 3টা পোটেনশিয়াল আছে, একটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, একটা এনথালপি, আর একটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। এবার আমরা প্রথমত এখানে যেটা আমরা নিয়ে বেশি কাজ করবো সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। তার কারণটা এটা, যখন আমি যদি হেলমহোল্টজ ফ্রি এনার্জি দেখি তো সেটা হচ্ছে সাধারণত রিপ্রেজেন্টেড হয় হচ্ছে টিভিএম দিয়ে। এবার এখানে ভি যেটা আছে সেই ভিটা হচ্ছে ডাইরেক্টলি মেজারেবল কোয়ান্টিটি নয়। আর সেরকম যদি এইচ এরও কথা বলি অর্থাৎ এনথালপির কথা বলি তো সেটা হচ্ছে এসপিএম দিয়ে করা হয় জন্য। এবার এসটাও যেটা আছে সেটাও ডাইরেক্টলি মেজারেবল নয়। যদি আমি এসটাকে টেম্পারেচার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা একটা এসকে যদি টেম্পারেচারে চেঞ্জ করি আর ভিটাকে যদি পিএ চেঞ্জ করি তাহলে দুটোই ডাইরেক্টলি মেজারেবল কোয়ান্টিটি। অর্থাৎ আমি থার্মোমিটারে যদি দিই তাহলে টেম্পারেচারটাকে মাপতে পারবো, আর ব্যারোমিটার দিলে হচ্ছে আমি এটাকে প্রেশারটাকে মাপতে পারবো। অর্থাৎ ডাইরেক্টলি মেজারেবল কোয়ান্টিটি গুলোকে যদি আমি চেঞ্জ করে নিই তাহলে আমাদের পোটেনশিয়ালটা মাপতেও সুবিধা হবে আর যে কোনো মানে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা সুবিধাজনক। তো সেই কারণেই আমরা থার্মোডাইনামিক পোটেনশিয়ালটা থেকে ওই ওটা কি চেঞ্জ ছিল একটা ল্যাগ্রাঞ্জ চেঞ্জ না, যাই হোক ওই চেঞ্জ করে নিয়ে আমরা ইসে চলে আসি, গিবসে চলে আসি। এরপরে হচ্ছে স্ট্যাটম্যাক যেটা ছিল, স্ট্যাটম্যাকটা নিয়ে আমরা সঠিক থেকে ওইটা তুমি বলছো লেজেন্ডারি ট্রান্সফরমেশনটা? লেজেন্ডারি ট্রান্সফরমেশন নামটা ভুলে গেছি। হ্যাঁ, লেজেন্ডারি ট্রান্সফরমেশন করে ওই জন্য আমরা গিবসে চলে আসি। এরপরে যেটা হলো সেটা হচ্ছে কি এবার আমরা স্ট্যাটম্যাক নিয়ে সঠিক দিকে এগাচ্ছি কিনা সেটা দেখার জন্য ফিজিক্সের একটা ওয়েল এস্টাবলিশ যেটা থাকবে মানে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটার সঙ্গে তার ম্যাচআপটা খুঁজতে হবে। এবার সেই জন্য আমরা স্ট্যাটম্যাকের কনসেপ্ট দিয়ে থার্মোডাইনামিক্সের কনসেপ্ট গুলো স্যাটিসফাই করছে কিনা সেই ব্যাপারটা চেক করবো। সেটা চেক করার আগে একবার আমরা বলবো হচ্ছে মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিকের মধ্যে স্টেট গুলো কোনটা কি আছে।
ফর মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক স্টেট বলতে গিয়ে একটা উদাহরণ দিয়ে বলছি, একটা যে আমাদের কাছে এন পার্টিকেল আছে, সেটা একটা বক্সে বন্ধ করে রাখা আছে, বা সেটা যদি সেরকম থাকে, তো আমি যদি টোটাল সিস্টেমটা অর্থাৎ এন পার্টিকেল সিস্টেমটারই টেম্পারেচার আর প্রেশার বা যে কোনো যদি কোনো একটা আইডেন্টিটির কথা বলি, মানে ক্যারেক্টারিস্টিকের কথা বলি, যেমন হচ্ছে NDE, তো সেটা আমার ম্যাক্রোস্কোপিক স্টেট বলবে। কিন্তু যদি সেই এন পার্টিকেলের মধ্যে প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক নিয়ে যখন আমি কথাবার্তা বলবো, তখন সেটা মাইক্রো স্টেট নিয়ে আমাদের কথা বলবে। এবার এরকমই একটা উদাহরণ দিয়ে আপনি করিয়েছিলেন। তারপর হচ্ছে হ্যাঁ, এই সেই উদাহরণগুলো দিয়েছিলেন, সেখান থেকে মাইক্রোস্টেটের নাম্বার বের করেছিলেন, এবং তারপর থেকে থার্মোডিনামিক্সের বিভিন্ন ল স্যাটিসফাই করিয়ে, তারপর হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তারপর এনট্রপির ইকুয়েশন, তবে সিপি সিভি এইসব কিছু আমরা বের করেছিলাম। কিন্তু এক্ষেত্রে দেখা গেল হচ্ছে যে এসে যে আমরা এক্সপ্রেশনটা বের করেছি মাইক্রোস্কোপিক স্টেট দিয়ে, তো সেই মাইক্রোস্টেট নাম্বারটা দিয়ে সেখানে একটা ইরেগুলারিটি আসছে। রেগুলারিটি এই সেন্সে যে আমার এনার্জিটা, তো আমি ম্যাক্রোস্টেটটাকে তো ডিফাইন করছি NDE দিয়ে, বা যদি আমি এনার্জিটা একটু হালকাই চেঞ্জ করি, ই প্রাইমে চলে যায়, তাতে একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে ওই এনট্রপির মাইক্রোস্টেটের নাম্বারটাতে। তো সেই এই চেঞ্জটা ইরেগুলারিটি থাকছে বলে এটাকে চেঞ্জ করার জন্য আমরা করলাম হচ্ছে এনার্জিটাকে হালকা ভ্যারি করতে দিলাম, অর্থাৎ হচ্ছে এনার্জি ফিক্স না করে আমি একটা হালকা রেঞ্জ দিচ্ছি। এর ভ্যালু হবে হচ্ছে -(del/2) থেকে এর ভ্যালু যাবে হচ্ছে E+(del/2) পর্যন্ত। এবার এই যে হালকা চেঞ্জটা আমি অ্যালাউ করছি, এরপরে আমি এই চেঞ্জের মধ্যে মাইক্রোস্টেটের নাম্বারটা বের করলাম। এরপরে আবার হচ্ছে এই সেম কাজটাই করলাম হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট বের করলাম হচ্ছে 0 to E পর্যন্ত, যে টোটাল যতগুলো মাইক্রোস্টেট পাচ্ছি সেই নাম্বারটা বের করে নিয়ে। এবার এই দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে একটাতে 0 to E নিয়েছি, আর একটাতে E এর জাস্ট স্লাইট ভ্যারিটা কনসিডার করেছি, রেঞ্জটা কনসিডার করেছি, যেটা দেখলাম হচ্ছে নাম্বারটা প্রায় সেম। এবার এটা থেকে আমরা এটাই বলতে পারি যে যদি তার নেইবারহুডের যে ইটা আছে, কন্ট্রিবিউশনটা আছে, সেটা অনেকটাই বেশি, ওই জন্য 0 to E নিতে গেলেও কোনো যায় আসছে না কি আমি কোন দিকে নিয়েছি, ওই সেই হালকা রেঞ্জটা নিয়েছি কি 0 to E পর্যন্ত আমি টোটাল ভ্যালুটা নিয়েছি। তো এখান থেকে এটা কনট্রিবিউশন, তো মেজর কনট্রিবিউশন কামস ফ্রম দ্য নেইবারহুড অফ দ্য E। এবার এটাতে আমি যদি এবার তার মানে E এর একটা হালকা ভ্যারিটা রেখে দিই, ওই সেই E কে ফিক্স না করে, এটাতে আমাদের দুটো সুবিধা হবে। একটা হবে হচ্ছে যে ইরেগুলারিটিটা প্রথমে আসছিল, সেই ইরেগুলারিটিটা আর থাকবে না। তার সাথে সাথে আরেকটা হবে হচ্ছে, আমি যে বলছি আমার কাছে একটা সিস্টেম হয়েছে, সেটা E ফিক্স করে রাখা হয়েছে, তো সেটা অনেকটা আইডিয়াল ব্যাপার কি, তাহলে আমি এনার্জিকে সামান্য একটু ভ্যারি করতে দিব না। তো এই সেই আইডিয়াল ব্যাপারটা দরকার নেই, আমি যদি হালকা ভ্যারি করতে দিই, তো সেটাই যে কোনো একটা ইউজুয়াল সিস্টেমের ক্ষেত্রে হয়। তো এটা আমাদের একটা নর্মাল ব্যাপার হবে, তো এটা একটা সুবিধা হয়। এরপরে সবকিছু দেখলাম হচ্ছে থার্মোডিনামিক্সে ম্যাচ করতে করতে গেল, মানে যেগুলো স্ট্যাটম্যাক্সে যে সমস্ত আমাদের ফর্মুলাটা আছে বা ওই সেই মাইক্রোস্টেটের যে আমাদের কনসেপ্টটা আছে, সেখান থেকে আমরা সবকিছু থার্মোডিনামিক্সে আসতে পারলাম। কিন্তু প্রবলেম দেখা গেল দুটো জায়গায়। একটা হলো হচ্ছে এক্সপেন্সিভ কোয়ান্টিটিটা। আমরা জানি হচ্ছে কি যে এনট্রপিটা আছে সেটা একটা এক্সপেন্সিভ কোয়ান্টিটি। তো এক্সপেন্সিভ কোয়ান্টিটি ইন দ্য সেন্স কি, এতে যে এক্সপ্রেশনটা আছে সেখানে সেটা তো N, V আর E এর উপর ডিপেন্ড করে। এবার যদি আমি ভিটাকে আলফা ভি রূপে চেঞ্জ করে দিই, মানে আলফা পরিমাণ বাড়িয়ে দিয়েছি, তাহলে এটাতেও আলফা এস হওয়া উচিত, কিন্তু সেখান থেকে এটা হচ্ছে না। তার মানে এই যে এক্সপেন্সিভ প্রপার্টিটা সেটা রিফ্লেক্ট করছে না। তারপর প্রবলেম নাম্বার 2 যেটা হচ্ছে, সেটা আমরা দেখলাম হচ্ছে কি আমাদের কাছে যদি দুটো গ্যাস থাকে, ধরে নিচ্ছি দুটো সিস্টেম আছে, দুটো ডিফারেন্ট গ্যাসের, একটা হচ্ছে M1 V1 T1 টেম্পারেচারে, আর একটা হচ্ছে M2 V2 T2 টেম্পারেচারে। তো যদি তাদের মিডিলের ওয়ালটাকে আমি তুলে দিই, তাহলে তারা দুটো অফকোর্স মিক্সিং হবে। এবার মিক্সিং হয়ে তাদের টেম্পারেচারটাও একটা ইসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পৌঁছাবে, এই সমস্ত ঘটনাগুলো হবে। এটা একটা ইনরিভার্সিবল প্রসেস। তার কারণ হচ্ছে আমি যদি এই মিক্সিং এর পর আবার মিডিলের ওয়ালটা দিয়ে দিই, কখনোই আর দুটো সেপারেট গ্যাস গুলোতে পরিণত হবে না। যেমন আমরা একটা চেম্বারে অক্সিজেন আছে, একটাতে কার্বন ডাই অক্সাইড আছে, তাদের মিডিলে ওয়ালটা তুলে দিলাম, এবার কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনটা মিক্সড আপ হয়ে যাবে। এবার যদিও আমি তাদের মিডিলে ওয়ালটা দিয়ে দিই, এখানে আমি পিওর অক্সিজেন পাবো না, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মিক্সচারটাই পাবো। তো এটা একটা ইরিভার্সিবল প্রসেস। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম হচ্ছে ডেল্টা অফ এসটা পজিটিভ হচ্ছে, যেটা হওয়া উচিত আমাদের থার্মোডাইনামিক্সের ল দিয়ে। কিন্তু যখনই আমি এই দুটো চেম্বারে দুটো ডিফারেন্ট গ্যাস রাখার পরিবর্তে সেম গ্যাস রেখেছি এবং তাদের পার্টিকেল ডেন্সিটিটাকে সেম রেখেছি, অর্থাৎ হচ্ছে N1/V1 = N2/V2 রেখেছি, এই ব্যাপারটা রেখেছি, আর টেম্পারেচারটাকে সেম করে রেখেছি, অর্থাৎ দুটো ইয়ে আছে। এবার এদের যদি মিক্সিংটা দেখি, চেক করি, তাহলে এক্ষেত্রে মিক্সিং এর হলো তারপরে যদি আমি আবার ওয়ালটা ক্রিয়েট করি এদের মাঝখানে, দুটো কিন্তু আবার সেপারেট গ্যাসই পরিণত হবে। অর্থাৎ ধরে নিই আমার কাছে অক্সিজেন আছে দুটো চেম্বারে, তো যদি তাদের মাঝখানে আমি ওয়াল ক্রিয়েট করি আবার, তাহলে দুটো চেম্বারে আমি আলাদা আলাদা করে সেই আগের অবস্থাতে অক্সিজেনটা ফিরে পাবো। তার মানে হচ্ছে রিভার্সিবল প্রসেস।
এবার থার্মোডিনামিক্স থেকে আমরা জানি যে যে কোনো রিভার্সিবল যদি প্রসেস হয় তার ক্ষেত্রে যে আমাদের এনট্রপির ইনক্রিজ হবে সেটা 0 হবে, কিন্তু এখানে এনট্রপির ইনক্রিজটা 0 হচ্ছে না, বরং যখন আমরা ক্যালকুলেশন করে দেখবো সেখানে একটা পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে। এবার সেই জিনিসটা রিমুভ করার জন্য ম্যাথমেটিক্যালি এখানে করা হলো যেটা কি এস এর যে অরিজিনাল এক্সপ্রেশন অর্থাৎ এনট্রপির অরিজিনাল এক্সপ্রেশন ছিল kdln ওমেগা, সেখানে একটা মাইনাস অফ kdln ইন ফ্যাক্টোরিয়াল করা হলো। এবার এটা করতে গিয়ে আমরা দেখলাম হচ্ছে সেই আমাদের রিভার্সিবল প্রসেসটাও ঠিক হলো, যে এক্সটেন্সিভ যে প্রপার্টিটা হোল্ড করছিল না সেটাও হোল্ড করলো, কিন্তু এটা পিছনে আমাদের তার মানে এটাই এক্সপ্রেশনটা নর্মাল এক্সপ্রেশন, কিন্তু এখানে আমাদেরকে একটা লজিকও দিতে হবে। তো সেই লজিকটা ছিল এটাই যে আমরা যখন ক্যালকুলেশনটা স্টার্ট করেছিলাম তখন আমরা ধরেই নিয়েছিলাম হচ্ছে যে পার্টিকেল যেটা আছে সেই পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইশেবল না বরং ডিস্টিংগুইশেবল। তার জন্য ওই আই পার্টিকেল যদি জে পজিশনে যায় এরকম করতে গেলে তার জন্য আমরা একটা আলাদা আলাদা করে কনফিগারেশন ধরেছিলাম আর মাইক্রোস্টেট ধরে নিতাম, অর্থাৎ তার সংখ্যাটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে এসেছিলাম। এবার সেই জিনিসটাকে ওই জন্য আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে বলে আমরা সেই এন ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করে দিই। এরপরে আসছে হচ্ছে এই ইকুয়েশনটা এস এর যে নিউ ইকুয়েশনটা পাওয়া গেল এইটা দিয়ে kdln n ফ্যাক্টোরিয়ালটাকে বাদ দিয়ে সেটাকে স্টাফোর্ড-টেক্টরড ইকুয়েশন বলা হয়। এরপরে আমরা এলাম হচ্ছে এনজেম্বল থিওরিতে। এবার এনজেম্বলটা এক্স্যাক্টলি একটা লাইনে বলতে গেলে হচ্ছে কালেকশন অফ মাইক্রোস্টেট এক্সিস্টিং এট দ্য সেম টাইম, অর্থাৎ হচ্ছে আমার কাছে একটা মাইক্রোস্টেট যতগুলো মাইক্রোস্টেট হতে পারে সেই মাইক্রোস্টেট গুলোর একটা কালেকশন নিচ্ছে আর সেগুলো হচ্ছে সমস্ত একই মানে একটা সেম টাইমে এক্সিস্ট করবে। এটার একটা উদাহরণ দিতে পারে হচ্ছে কি মানে আমার কাছে একটা কয়েন আছে, আমি 1000 বার সেটাকে টস করলাম। এবার 1000 বার টস করতে গেলে অফকোর্স একটা টাইমের ব্যাপার চলে আসছে, মানে আমি তো 1 সেকেন্ডের মধ্যে আর 1000 বার আমি টস করতে পারবো না, কিছুটা টাইম লাগবে। এবার সেই টাইম ইনভলভমেন্টটা একটা আসলো, আর একটা এরপর আমি এটার অ্যাভারেজ বের করতে পারি। আর আরেকটা করতে পারি হচ্ছে মানে টাইমটা না নিয়ে আমি 1000টা কয়েন আছে সেগুলোকে 1 সেকেন্ডে একসঙ্গে টস করলাম, তাহলে এখানে টাইমের ব্যাপারটা আসে না, প্লাস হচ্ছে সেম টাইপের একটা অ্যাভারেজ কোয়ান্টিটি পেয়ে যাচ্ছে এখান থেকে। এবার এই দুটোর মধ্যে যে দ্বিতীয় প্রসেসটা আছে অর্থাৎ 1000টা কয়েন নিয়ে মানে 1000টা আইডেন্টিক্যাল সিস্টেম নিয়ে সেগুলোর উপরে যদি আমি ইটা করি ইভেন্টটা করতে যাই তাহলে সেটা বরং বেশি ভালো হবে। তার কারণটাই হচ্ছে এটাই যে যেহেতু আমরা একটা আমাদের থিওরি পড়েছি বা আপনি বলেছেন যে যদি আমাদের একটা পিৎজা বক্স আছে, এবার পিৎজা বক্সে প্রথমবার আমরা জানি যে হয় পিৎজা থাকবে আর থাকবে না। এবার যদি আমি পিৎজা বক্সটাকে একবার ওপেন করে নিই তাহলে আমি জেনে যাবো পিৎজা আছে কিনা। এরপরে যদি আমি বারবারও করতে থাকি না কেন সেম ইভেন্টটা ওর উপর একই সিস্টেমের উপর, তাহলে আমাদের যে যতগুলো ইয়ে আছে রেজাল্ট আছে সেটা অলরেডি ক্লিক করে গেছে, অর্থাৎ আমরা জানি কি হবে রেজাল্টটা। তো একটা সিস্টেমের উপর বারবার একই পরীক্ষা করার থেকে 1000টা সিস্টেমের উপর একবার এই পরীক্ষাটা করা অনেকটা বেটার। তো এই যে কালেকশন অফ দ্য 1000টা কয়েন যেটা আছে যেগুলো একই সময় এক্সিস্ট করছে সেটাই হচ্ছে এনজেম্বল এখানে। এরপরে আমরা ফেজ স্পেসে এলাম। তো ফেজ স্পেস ডায়াগ্রামে এসে ফেজ স্পেস ডায়াগ্রামে যখন এলাম তো সেখানে হচ্ছে কি যদি একটা পার্টিকেল থাকে বা যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমাদের 3টে ডাইমেনশন থাকবে, তো মানে তিনটা কোঅর্ডিনেট থাকবে। এবার যদি আমার কাছে n পার্টিকেল থাকে তাহলে আমাদের কাছে টোটাল কোঅর্ডিনেট নাম্বার হবে 3n। এবার তার করেসপন্ডিং যেহেতু আমি ফেজ স্পেস নিয়েছি তার একটা ফেজও থাকবে, তো মানে মোমেন্টাম থাকবে, তো সেই মোমেন্টাম গুলো গুণ হবে। তো টোটাল যে ডাইমেনশন নাম্বারটা হবে সেটা হবে হচ্ছে 6n ডাইমেনশন। এবার এই 6n ডাইমেনশনের পর যদি আমি এই ডাইমেনশন স্পেসটাকে দেখি, স্পেসটা অবশ্যই আমাদের কাছে কখনোই এরকম স্পেস আমরা পাবো না, কিছু 6n ডাইমেনশন আছে আমাদের কাছে। তো এই স্পেসটাকে কনফিগারেশন স্পেস বলা হয় যেটা টোটালি ইমাজিনারি। এবার এখানকার যে কোনো পয়েন্ট দিয়ে আমি এক একটা পয়েন্ট ধরি সেটা এক একটা মাইক্রোস্টেটকে রিপ্রেজেন্ট করবে। এবার সেই এক একটা মাইক্রোস্টেট রিপ্রেজেন্ট করে এবার সেই মাইক্রোস্টেটটাকে পরে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট না হিসাবে নামকরণ করেছেন। এরপরে এই যে রিপ্রেজেন্টেটিভ পয়েন্টগুলো আছে যদি আমি টাইম ইনভলভমেন্টটা দিয়ে অ্যালাউ করি তার মানে হচ্ছে কি মাইক্রোস্টেট গুলো তো চেঞ্জ হবে টাইমের সঙ্গে সঙ্গে। যদি আমি আরো বড় করে করতে থাকি তো একটা যদি পার্টিকেল থাকে তার ডিফারেন্ট মাইক্রোস্টেট আসতে থাকবে, তারপরে সেই ফেজ স্পেসে ডিফারেন্ট পয়েন্ট দিতে থাকবে, অর্থাৎ আমি এক গুচ্ছ অর্থাৎ একটা ফর্ম টাইপের আমি এই পেয়ে যাবো মাইক্রোস্টেট অর রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট পেয়ে যাবো। তো সেই ব্যাপারটা মৌসুমী হ্যাঁ আমি জাস্ট তোমাকে এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করছি, পরে আমি তোমার এটাতে আমি কনক্লুশনের উপরে আমি রিমার্ক করবো, হ্যাঁ তোমার এর উপরে বলার উপরে। আমি এইখানে একটা শুধু তোমাকে ক্রুশিয়াল পয়েন্ট তোমাকে বলে দিই। তুমি বললে এক একটা ফেজ পয়েন্টের ফেজ স্পেসের এক একটা পয়েন্ট মাইক্রোস্টেট হবে, দ্যাট ইজ রং। তার কারণ হচ্ছে তোমার যেহেতু আনসার্টেনিটি আছে, তুমি জানো একটা আনসার্টেনিটি অ্যালাউ করতে হবে পি এবং কিউতে, তাই জন্য তোমার ফেজ স্পেসে একটা মিনিমাম ভলিউম উইল করেসপন্ড টু ওয়ান মাইক্রোস্টেট, নট এভরি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। হ্যাঁ,
সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল। বুঝতে পেরেছো? না বুঝতে পারলাম না, ভলিউম দিয়ে কি বললেন? না আমি বলছি তোমার ফেজ স্পেসে তুমি যে স্টেটমেন্টটা করলে এক একটা আমার মনে হয় তুমি লুজলি করে ফেলেছো। এক একটা রিপ্রেজেন্টেটিভ, এক একটা পয়েন্ট ইন দ্য ফেজ স্পেস উইল করেসপন্ড টু 1 মাইক্রোস্টেট, এইটা তুমি বললে। কিন্তু এটা ঠিক নয়। তার কারণ হচ্ছে এক একটা পয়েন্টের রেসপেক্টে তোমার আনসার্টেনিটি থাকবে ইন ডেল্টা কিউ অ্যান্ড ডেল্টা পি। সুতরাং তোমার একটা মিনিমাম ভলিউম দিতে হবে টু রিপ্রেজেন্ট ওয়ান স্টেট। সো সুতরাং একটা মিনিমাম ভলিউম থাকবে দ্যাট উইল করেসপন্ড টু 1 মাইক্রোস্টেট, not every representative point. Okay, so you are talking about the representative points, not every representative point will correspond to 1 microstate, because around a representative point you have to allow a minimum volume, fundamental volume, that omega to h to the power degrees of freedom, right? That amount of volume we have to sacrifice to have 1 microstate. বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, অলরাইট। হ্যাঁ চলো ক্যারি অন। হ্যাঁ ভালো বলছো, বলো। এবার সেই ফেজ স্পেসে যে বললাম মানে মাইক্রোস্টেট গুলো আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো পয়েন্ট থাকবে, তাহলে অনেকগুলো মাইক্রোস্টেট হবে। এবার যখনই আমরা একটা স্পেসে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, তার মানে তার একটা করেসপন্ডিং ডেনসিটি ফাংশন বের করতে পারবো। ডেনসিটি ফাংশনটা হচ্ছে নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট পার ইউনিট ভলিউম। এবার সেই ব্যাপারটা বের করে নিয়ে আমরা সেখান থেকে এনজেম্বল অ্যাভারেজ বের করলাম। এনজেম্বল অ্যাভারেজটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ কোয়ান্টিটির মতোই, মানে জাস্ট এই ব্যাপারটা আলাদা। কি অ্যাভারেজ কোয়ান্টিটি আমরা সাধারণত কি করে বের করতাম, যে আমার কাছে একটা সিস্টেম আছে, সেটা টাইম ইনভলভিং, মানে টাইমের সঙ্গে সঙ্গে বিভিন্ন কেটে যাচ্ছে, এবং তার যে মানে কোয়ান্টিটিটা আমরা বেশি পরিমাণ, যে আউটকামটা আমরা বেশি দেখতে পেতাম সেটাকে অ্যাভারেজ বলতাম। তাহলে এনজেম্বল অ্যাভারেজে যেটা দেখবো হচ্ছে আমাদের টাইম থাকবে না, কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, বাট তার যেটা আউটকামটা বেশি আসছে সেই জিনিসটা এনজেম্বল অ্যাভারেজ হবে। সেখান থেকে আমরা আবার ডেনসিটি ফাংশনটা নিয়ে লিউভিলিস ইকুয়েশন নিয়ে আসবো। বা সেই লিউভিলিস ইকুয়েশনের পরে আমরা যাব হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনজেম্বলে। তো সেই মাইক্রো ক্যানোনিক্যাল এনজেম্বলে এসে মাইক্রো ক্যানোনিক্যাল এনজেম্বলকে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে এনভিই দিয়ে, অর্থাৎ হচ্ছে সেই পার্টিকেলের নাম্বারটা, তার ভলিউমটা এবং তার এনার্জিটা নিয়ে। আর এখানে এনার্জি স্লাইটলি ওই ভ্যারিটা অ্যালাউ করা হয়, ইকুয়াল টু E-del/2 থেকে এর ভ্যালু হচ্ছে E+del/2 পর্যন্ত। এবার সেখান থেকে আমরা তার ডেনসিটি অফ স্টেট ফাইন্ড আউট করলাম, তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেট ডেনসিটি অফ স্টেট ফাইন্ড আউট করলাম। সেখান থেকে আবার শেষ পর্যন্ত আইডিয়াল গ্যাস ইকুয়েশনে চলে আসতে পারছি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনজেম্বল দেখো কি আমাদের যে থিওরিটা চলছিল সেটা এখনো থার্মোডাইনামিক্সটা স্যাটিসফাই করছে। এরপরে আমরা এলাম হচ্ছে ক্যানোনিক্যাল এনজেম্বলে। এবার ক্যানোনিক্যাল এনজেম্বল আর মাইক্রো ক্যানোনিক্যাল এনজেম্বলের মধ্যে পার্থক্য এইটুকুই থাকলো যে ক্যানোনিক্যাল এনজেম্বলটা ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আগে যেখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করে। আর এখানেও সেই সেম কাজগুলো করলাম, দিয়ে পার্টিশন ফাংশনটা বের করলাম। এবার পার্টিশন ফাংশনটা দিয়ে যতগুলো থার্মোডাইনামিক কোয়ান্টিটি এর আগে আমরা বের করেছি, যেমন হচ্ছে যে কোনো থার্মোডাইনামিক পোটেনশিয়াল, এই সমস্ত কিছু আবার সেই পার্টিশন ফাংশনটা দিয়েও বের করলাম। এটাই স্যার, আর পারবো না আগেরগুলো। বলছি আর না শুনতে না আমি ওটা স্পিকারটা অন না করে মিউট অবস্থায় বলছিলাম তোমাকে, সেই জন্য তুমি শুনতে পারো। আচ্ছা, তুমি খুব ভালো বলেছো, যেটা বলেছো তার মধ্যে কিছু কিছু জিনিস মিস করে গেছো, আমি তোমাকে একটু রিমাইন্ড করে দিই। যেমন তুমি ধরো বলেছো যে এনট্রপি এবং মাইক্রোস্টেটের কানেকশনটা তুমি বলেছো কি না, আমি স্কিপ করে আমি মিস করে গেলাম। না বললাম কি মানে মাইক্রোস্টেটের নাম্বার থেকে এনট্রপিটার ইকুয়েশনটা ফাইন্ড করেছি, এটা বলেছি। হ্যাঁ, তুমি অ্যাডিটিভ কোয়ান্টিটি, মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টিটি এইগুলো কথাগুলো বলতে ভুলে গেছো। তুমি জানো কিন্তু বলতে ভুলে গেছো, তাই তো? হ্যাঁ স্যার, এটা ভুলে গেছি। এটা তোমার বলতে হতো। তবে তোমার লজ অফ যে থার্মোডাইনামিক্স সেটা তুমি বললে না তো? ও মানে স্ট্যাটটা বলছি, তাই জন্য ওটা বলিনি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, লজ অফ থার্মোডাইনামিক্স। তোমার শুধু তাই নয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, or rather সবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য a priori probability, এটা তুমি বলনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার টাইম অ্যাভারেজ এন্ড এনসেম্বল অ্যাভারেজ। এইটাকে তোমাকে আরেকটু ইলাবোরেটলি বলতে হতো। তুমি বলে টাইম অ্যাভারেজটা অনেকক্ষণ টাইম লাগবে, তার থেকে এটা বেটার। হ্যাঁ, কিন্তু কেন, why, you have to explain.
দেখি অন্যরা কি বলে। হ্যাঁ, আর ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়ে তোমাকে আর একটা জিনিস তোমাদের বলি যে স্টেশনারি স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট এবং স্টেডি স্টেট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টস। এইগুলোকে তোমার বলা উচিত ক্যানোনিক্যাল এনসেম্বলটা কি, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ক্যানোনিক্যাল। শুধু শুধু ইভিটি শুধু এনভিটি দিলেই বললেই হবে না, দ্যাট ইজ ম্যাক্রো স্টেট বললেই হবে না। হ্যাঁ, so what else you expect from the system, how the probability density goes with the Hamiltonian, এই সমস্ত জিনিসগুলো বলতে হবে। এবং আরো কিছু জিনিস বলতে হবে, তো সেইটা। আর বাকি মোটামুটি ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি বেশ ভালো বলেছো। হ্যাঁ, ঠিক আছে। তুমি এবার আমি তোমাকে বলি, হ্যাঁ এবার আমারও তো পুরোটা মনে নেই, তোমার যেহেতু তোমরা পুরোটা পড়েছো, আমার মোটামুটি মনে আছে, হ্যাঁ কনসেপ্টটা মনে আছে। তো এবার আমি একে বলবো, সমাশ্রী, আর ইউ দেয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু এবার করো। হ্যাঁ স্যার, ফার্স্ট একদম স্টার্ট করেছিলাম আমরা র্যান্ডম ওয়াকের প্রবলেম দিয়ে, মানে র্যান্ডম ওয়াকের কনসেপ্টটা দিয়ে। র্যান্ডম ওয়াকের কনসেপ্ট থেকে দেখেছিলাম সেটা ডিফিউশন ইকুয়েশনকে স্যাটিসফাই করে। দেন তারপর ডিফিউশন ইকুয়েশন স্যাটিসফাই করার পরে ওখান থেকে আমরা মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই কনসেপ্টগুলো নিয়ে এসেছিলাম। তারপর আমরা থার্মোডাইনামিক পোটেনশিয়ালের কনসেপ্টে এসেছিলাম। থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলতে যেটা বোঝায়, থার্মোডাইনামিক পোটেনশিয়াল অ্যাকচুয়ালি মানে এনার্জি, কোন একটা সিস্টেমের এনার্জি মেজার করতে হেল্প করে ইন টার্মস অফ ডিফারেন্ট ভ্যারিয়েবল। এবার থার্মোডাইনামিক পোটেনশিয়ালস অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, গিবস ফ্রি এনার্জি, হেলমন্টস ফ্রি এনার্জি, এই টার্মস গুলোর রেসপেক্টে আমরা মানে পিভি টার্মসে এইগুলোকে আমরা ডিফাইন করেছিলাম। দেন লজ অফ থার্মোডাইনামিক্স এসছি। লজ অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লটা হচ্ছে আমার ইউনিভার্সাল ফিজিক্যাল ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেখানে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর এক্সপ্রেশন থেকে বলেছেন ইনক্রিজ অফ এন্ট্রপি, যেটা স্টেট করেছিল যে এন্ট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম which is not in equilibrium will always tend to increase over time. Second law of thermodynamics. Third law of thermodynamics, according to the third law of thermodynamics, that is when the system approaches to zero, all the process cease. এই ব্যাপারটা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলেছিল। তারপরে ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এসেছিলাম। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে কনসেপ্টটা, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অলওয়েজ মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের কোনো ট্র্যাজেক্টরি নিয়ে ডিল করে না, এটা সবসময় অ্যাভারেজ কোয়ান্টিটির উপর ফোকাস করে। অলওয়েজ অ্যাভারেজ কোয়ান্টিটির উপর ফোকাস করে, মানে মিন এনার্জি কি করে ভ্যারি করে টেম্পারেচার বা প্রেশারের সাথে। এই ব্যাপারটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আমরা জানতে পারি। আর যেটা জানতে পারি সেটা মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অলওয়েজ ভালো রেজাল্ট আমরা পাই থার্মোডাইনামিক লিমিটে। থার্মোডাইনামিক লিমিট হচ্ছে n/v, where the number of particles n tends to infinity and v tends to also infinity, and n/v will be finite. This is the thermodynamic limit. Then আমরা মাইক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক স্টেটের কনসেপ্টে এসেছিলাম। মাইক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক স্টেটের তো মাইক্রোস্টেট বলতে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ মাইক্রোস্টেট no, wait a minute. বলছি you prepare yourself because everything is not in your grip right now. Okay? So be prepared. Okay, tell me some other time. Okay. Okay. Now I'll call Nandini. হ্যাঁ স্যার। হ্যাঁ,
নন্দিনী একটু বলো তো। স্যার আমরা প্রথমেই যেটা তোমার বাড়িতে যে নয়েজ গুলো হচ্ছে সেগুলো একটু বন্ধ করতে বলো, হ্যাঁ, বা তুমি নিজেকে আইসোলেট বাইরে না আসলে বাইরেই হচ্ছে কি সব। ও, তুমি ঘরের মধ্যে বসে আছো তো? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, স্যার হ্যাঁ এবার ঠিক আছে। প্রথমে যেটা আমরা করেছিলাম সেটা প্রথমেই প্রবাবিলিটি নিয়ে কিছুটা কথা বলেছিলাম, যে এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলেই প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা কোথায়, যে আমরা হঠাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো। তো প্রবলেমটা এখানে যখন আমরা 1 পার্টিকেল নিয়ে ডিল করি, 2 পার্টিকেল নিয়ে ডিল করি, সেক্ষেত্রে আমরা এমনি যেটা এক্স অফ টি একটা কিছু কি কি করতে আসছে সমষ্টি মিট কর। নন্দিনী? স্যার আমাদের এখানে না সমষ্টির আনমিউট ছিল। ও আচ্ছা, ওকে। তো আমরা যখন 1 পার্টিকেল বা 2 পার্টিকেল হ্যান্ডেল করি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে কন্ডেন্সেশন ফিজিক্স বা অন্যান্য ক্ষেত্রে যখন মেনি পার্টিকেল নিয়ে ডিল করি তখনই আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যখন অনেকগুলো পার্টিকেল নিয়ে ডিল করবো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল কোনো ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো না, সেক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ কোয়ান্টিটি নিয়ে কথা বলবো সবসময়। তো এই অ্যাভারেজ কোয়ান্টিটি যখন আমরা সেটা এনসেম্বল অ্যাভারেজ করে আমরা করি, টাইম অ্যাভারেজ করি না, সেটা আসছে পরে। তো সেজন্য আমরা প্রথমে প্রবাবিলিটির কথা বলে নিই যে কোন একটা ইভেন্ট তার আউটকামের তার অনেকগুলো আউটকাম থাকতে পারে এবং তার প্রবাবিলিটি কত হতে পারে, তার কোনটা আমি পেতে পারি বা মানে কোনটা পাওয়ার প্রবাবিলিটি বেশি কম সেই ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। কারণ আমরা যখন অ্যাভারেজ কোনো কিছুর অ্যাভারেজ নেব তখন সেক্ষেত্রে তো যার প্রবাবিলিটি বেশি সেটা তোমরা এটা বুঝেছো তো? ইটস অল অ্যাবাউট দ্য প্রবাবিলিটি, দ্যাট ইজ হোয়াট প্লেজ দ্য সেন্ট্রাল রোল। ইভেন ইউ টক অ্যাবাউট দ্য central role. partition function, there basically Yes, sir. you talk about the probability, right? So when you talk about the energy, average energy, you talk about the probability. You calculate any other quantity, you talk about the probability, right? So probability plays the central role in statistical mechanics. এটা তোমরা ফিল করতে পারো তো? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে যার প্রবাবিলিটি বেশি হবে সেই বেশি কন্ট্রিবিউট করবে আমার অ্যাভারেজ, আমি যেটাই ক্যালকুলেট করি না কেন যার প্রবাবিলিটি বেশি সেই বেশি কন্ট্রিবিউট করবে। তো সেই জন্য আমরা প্রথমে কিছুটা প্রবাবিলিটির কথাটা বলে নিয়েছি এবং সেক্ষেত্রে র্যান্ডম ওয়াক প্রবলেমটা আমরা মানে করেছিলাম এক্সপ্লিসিটলি এবং দেখেছিলাম যে কোন একটা যখন ডিফিউশন হয় সেই ডিফিউশনের ব্যাপারটাকেও আমরা র্যান্ডম ওয়াক দিয়েই বোঝাতে পারি যে ডিফিউশনে এক ধরনের র্যান্ডম ওয়াক। সেটা আমরা একটা ফিজিক্যালি একটা এক্সাম্পল দিয়ে করেছিলাম যে ডিফিউশনটা আমরা ফিজিক্যালি বুঝতে পারবো। তারপরে আমরা এগুলো সব করার পরে আমরা এসেছিলাম যে কি মাইক্রোস্টেট এবং ম্যাক্রোস্টেট এই দুটো জিনিস কি। তো সেটা প্রথমে জানতে হবে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা সবসময় এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস ভুলে যাচ্ছ যে আমরা র্যান্ডম ওয়াক প্রবলেমটা করলাম কেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, to look at the probability and other things, and also very importantly that the distribution, it's a binomial distribution, right? It started with the discrete one, right? And then it eventually goes to Gaussian distribution when n is very large, right? Number of steps or whatever, or number of events. So basically you see, so everything for in a thermodynamic limit, if you think of a large system or large number of events, whatever, eventually it will go to the normal distribution. Okay, and on the way we just looked at the governing equation, and that turned out to be diffusion. This is a kind of concept for random walk. Basically it will diffuse, it will not have a ballistic motion, right? Ballistic motion means there is no resistance. Diffusion means there is some kind of resistance. Okay, it is slowly diffusing. Okay, so we found that because in random walk it can have different directions, right? And as a result it will not move smoothly in unidirectional way, and that's why it gives eventually a diffusive behavior. So on the average it is diffusing from the center, right, from the source.
Now, and most important, the distribution that goes to a normal distribution or Gaussian distribution, and you will see everywhere it is eventually a Gaussian distribution. So we wanted to give you a feelings that when the system is very large or event is very large or states are very large, so for large number, relevant large quantity, the distribution merges to or leads to a normal distribution. Okay, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর হ্যাঁ, ঠিক আছে নন্দিনী, বলো। হ্যাঁ, তো আপনি যেটা বললেন এটার পরেই আমরা ওই মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেট বা এরকম জিনিস নিয়ে কথা বলেছিলাম, যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে সবসময় এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। মানে কোনো একটা যখন সিস্টেমের কথা বলবো তখন আমরা প্রথমেই ডিফাইন করবো যে এটা কোন ম্যাক্রোস্টেটে আছে। ম্যাক্রোস্টেট বলতে সেই জিনিসগুলো যেগুলো আমি কি বলবো, ধরুন একটা সিস্টেম আছে যেখানে এন নাম্বার অফ পার্টিকেলস আছে, ভলিউম ভি, প্রেসার এত, এনার্জি এত, টেম্পারেচার এত, মানে এই যে জিনিসগুলো, এই কোয়ান্টিটি গুলো আমি ডিফাইন করে দিলাম। মেজারেবল কোয়ান্টিটিজ, ম্যাক্রো প্যারামিটার মানে মেজারেবল কোয়ান্টিটি। হ্যাঁ, মেজারেবল কোয়ান্টিটি যেটা আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি সিস্টেমটা, যেটা টেম্পারেচার কত, এনার্জি কত, আর এটা হচ্ছে ম্যাক্রোস্টেট। আর যখন আমরা মাইক্রোস্টেট নিয়ে কথা বলবো, এটা খুব ক্রুশিয়াল রোল প্লে করবে যখন আমরা এনট্রপি বা অন্য কিছু ক্যালকুলেট করতে যাব। এই মাইক্রোস্টেট হচ্ছে কোন একটা সিস্টেম একই ম্যাক্রোস্টেটে বিভিন্ন মাইক্রোস্টেটে থাকতে পারে। তো এই মাইক্রোস্টেট গুলো কি জিনিস? মাইক্রোস্টেট গুলো হচ্ছে একই এনার্জি থাকা সত্ত্বেও তার বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ান্টাম লেভেলে থাকতে পারে। যদি আমি একটা কোয়ান্টাম সিস্টেমের কথাই বলি, তাহলে তার বিভিন্ন এন থাকতে পারে। দ্যাট ইজ, আমি যখন কোয়ান্টাম নাম্বারগুলোকে ডিফাইন করবো একটা সিস্টেমের জন্য, তখন দ্যাট ইজ দ্য স্টেট। আবার একটা সেম, আমি একই সিস্টেমের কথা বলছি, যার একটা এল লেন্থের একটা বি ভলিউমের একটা বক্স আছে, তার মধ্যে পার্টিকেলস রাখা আছে। তো সেক্ষেত্রে সেই পার্টিকেল গুলো বিভিন্ন কোয়ান্টাম নাম্বারের জন্য বিভিন্ন স্টেটে থাকবে। তো এবং সেটা আমরা দেখবো যখন আমি ভলিউম দিয়েও বলতে পারি, এটা কোয়ান্টাম নাম্বার দিয়ে না বলে ভলিউম দিয়েও বলতে পারি যে ভলিউম ইনক্রিজ করার সাথে সাথে ওর অ্যাক্সেসিবল স্টেট গুলো বাড়তে থাকবে। তো সেই স্টেট গুলো হচ্ছে মাইক্রোস্টেট, যেগুলো কি বলবো, ওটা কোয়ান্টাম নাম্বার দিয়েই মেনলি আমরা বোঝাতে পারি যে এগুলো হচ্ছে কি মাইক্রোস্টেট। আচ্ছা, তারপর এই দুটো জিনিস বলে নেওয়ার পরে আমরা দেখবো যে থার্মোডিনামিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই দুটোর মধ্যে কানেকশন কোথায়। এই দুটোর মধ্যে কানেকশন তো আমরা করতেই পারি। সেটা হচ্ছে ওই যখন আমরা যে কোয়ান্টিটি গুলো মানে বের করবো আর কি, যেমন এনট্রপি বা অন্য এনট্রপি মেনলি আমরা দেখছি যে যখন থার্মোডিনামিক্স থেকেও আমি এটাকে ইভালুয়েট করতে পারি, এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ভিউ পয়েন্টে মানে মাইক্রোস্টেট কাউন্ট করে সেভাবে আমি এনট্রপি বের করতে পারি। তো এবং সেখানে এবং এনট্রপির এক্সপ্রেশনে খুব একটা ক্রুশিয়াল পয়েন্ট এটা যে এখানে আমি দুটো কোয়ান্টিটিকে এমনভাবে রিলেট করতে পারছি যে দুটো কোয়ান্টিটি সম্পূর্ণ আলাদা, একটা অ্যাডিটিভ কোয়ান্টিটি, একটা মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টিটি, যেখানে মানে এনট্রপির অ্যাডিটিভ কোয়ান্টিটি এবং মাইক্রোস্টেট যেটা নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা হচ্ছে গিয়ে আমার মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টিটি। তো এই দুটো জিনিসকে আমরা এক করতে পারি এবং এই দুটো জিনিসকে আমরা রিলেট করতে পারি। আচ্ছা, তারপর আমরা করেছিলাম যে ওই বিভিন্ন ওই কি বলবো ওগুলোকে, বিভিন্ন রিলেশন গুলোকে আবার দেখিয়েছিলাম যে they are connected statistical viewpoint from thermodynamical viewpoint। এই দুটো ভিউ পয়েন্ট থেকে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন রিলেশন গুলোকে যে এরা হচ্ছে একই, যেমন পিভি ইকুয়াল টু এন কে বিটি, এটা আমরা দেখিয়েছি দুটো ভিউ পয়েন্ট থেকে। আচ্ছা, আর করেছিলাম ওই তারপর আমরা ওই যেটা করেছিলাম যে ওই একটা স্ফিয়ার কল্পনা করছি। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি মাইক্রোস্টেট কাউন্টিং এ, যে কিভাবে আমরা মাইক্রোস্টেট কাউন্ট করব। মাইক্রোস্টেট কাউন্টিং এর ব্যাপারে যখন যাচ্ছি তখন আমরা করলাম কি, আমরা একটা স্ফিয়ার কল্পনা করছি যার রেডিয়াস হচ্ছে ই বা সাম স্টার, দ্যাট ইজ ই মাল্টিপ্লাইড উইথ সাম কনস্ট্যান্ট। তো এবার এর মধ্যে আমরা কিভাবে মাইক্রোস্টেট কাউন্ট করব। তো ফর ইচ মাইক্রোস্টেট দেয়ার ইজ সাম ভলিউম
এবং সেই ভলিউম there is some volume, এটা হচ্ছে গিয়ে বলবো ভলিউম করেসপন্ডিং টু সাম সিঙ্গেল মাইক্রোস্টেট, এবং সেই সিঙ্গেল মাইক্রোস্টেটের ভলিউম দিয়ে যখন আমি টোটাল ভলিউমটাকে ভাগ করব তাহলে আমি পেয়ে যাবো আমার টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট। এবং সেই টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট আমরা ক্যালকুলেট করেছি অনেক ক্যালকুলেশন দিয়ে, এবং সেখান থেকে দেখছি যে এই জিনিসটা ক্যালকুলেট করলাম, আর একবার ক্যালকুলেট করছি, তখন আমি এনার্জিটাকে ফিক্স রাখছি না, এনার্জিটাকে একটু ভ্যারি করাচ্ছি। ই সাম ডেল্টা বাই 2 থেকে ই মাইনাস ডেল্টা বাই 2 টু সাম ই প্লাস ডেল্টা বাই 2, এবং সেই রেঞ্জের মধ্যে, এবং তখন আমি একটা হাইপার স্পিয়ার ধরতে পারি উইদিন দিস ডেল্টা ই ভ্যারিয়েশন অফ এনার্জি। এবং সেই হাইপার স্পিয়ারের মধ্যে আমি যখন নাম্বার অফ মাইক্রোস্টেট গুলো ক্যালকুলেট করব, তখন দেখবো যে নাম্বার অফ মাইক্রোস্টেট পাচ্ছি দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য মাইক্রোস্টেট হুইচ উই হ্যাভ কাউন্টেড when we have taken that E star as the radius, that is total যে নাম্বার অফ মাইক্রোস্টেটস আমরা যেটা ইভালুয়েট করলাম সেটা নিয়ারলি ইকুয়াল টু এই হাইপার স্পিয়ারের মধ্যে যতগুলো মাইক্রোস্টেট আছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যে প্রবলেমটা পাচ্ছিলাম, প্রবলেম বলিনি বোধহয়, যে প্রবলেমটা পাচ্ছিলাম যে এটা খুব ইরেগুলার হচ্ছিল, যে প্রথমবার যে ক্যালকুলেশনটা করলাম সেক্ষেত্রে দেখছিলাম যে এই ফাংশনটা খুব ইরেগুলার, যে ফাংশনটা আমরা ডিফাইন করেছিলাম, কারণ এটা খুব প্রিসাইজ এনার্জির জন্য করা হচ্ছে, একদম একটা ফিক্সড ভ্যালু এনার্জির জন্য। তো এই ইরেগুলারিটিকে দূর করার জন্য আমরা জাস্ট কিছুটা রিল্যাক্সেশন দিলাম এনার্জিতে, যে কিছুটা যাক এটা করা যাবে, কিছুটা একটা ভ্যারি করানো যেতে পারে। তো সেই ইরেগুলারিটিকে দূর করার জন্য যখন আমরা এটা ক্যালকুলেট করলাম, দেখলাম যে এই দুটো জিনিস নিয়ারলি ইকুয়াল, এবং সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল যেটা আমরা ক্যালকুলেট করলাম। এরপরে আমরা দেখবো যে এনট্রপি, আবার আমরা এনট্রপিতেই ফিরে আসবো। যে এনট্রপি আমরা সব ক্যালকুলেট করলাম, স্ট্যাটিস্টিক্যাল ভিউ পয়েন্ট, মানে থার্মোডাইনামিক্যাল ভিউ পয়েন্ট, কিন্তু আমরা যেটা প্রবলেম ফেস করছি যখন যে এনট্রপিটা আমরা স্ট্যাটিস্টিক্যাল ভিউ পয়েন্ট থেকে এনট্রপিটা আমরা এক্সটেন্সিভ কোয়ান্টিটি পাচ্ছি না। তো যখন আমরা এক্সটেন্সিভ কোয়ান্টিটি পাচ্ছি না, তো তাহলে অবশ্যই এনট্রপির এক্সপ্রেশনে কিছু একটা ডেফিসিয়েন্সি আছে, বা কিছু একটা অ্যাড বা সাবট্রাক্ট মাল্টিপ্লাই কিছু একটা করতে হবে। তবে সেটা আমরা বুঝতে পারছি যে এনট্রপির এক্সপ্রেশনটা ঠিক নেই। এখন যদি গিবস প্যারাডক্সের কথা বলা হয়, গিবস প্যারাডক্স হচ্ছে যখন আমরা দুটো সিস্টেম, একটা এ সিস্টেম একটা বি সিস্টেম, দুটো সিস্টেমে নাম্বার অফ পার্টিকেল সেম, ভলিউম সেম, টেম্পারেচার সেম, সব সেম, এবং তার সাথে দুটো আলাদা গ্যাস রাখা আছে। তো সেই ক্ষেত্রে আলাদা গ্যাস যদি রাখা থাকে, তো দ্যাট এবং মাঝখানে একটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে যদি আমি তুলে নিই, সেই তুলে নিলে প্রসেসটা ইরিভার্সিবল, অর্থাৎ আমি আর কখনোই আগেরটা ফেরত পাবো না যদি ওয়ালটাকে দিয়ে দিই আবার। কিন্তু আমি যদি আইডেন্টিটি, এবং সেক্ষেত্রে ডেল্টা এস উইল বি অবভিয়াসলি গ্রেটার দেন 0, কারণ আমরা জানি যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম সবসময় ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য কি করবে না, এনট্রপি ইনক্রিজ করতে থাকবে, এনট্রপি কখনোই ওর ডিক্রিজ হবে না, সবসময় এনট্রপি ইনক্রিজ করতে পারবে। এবং যদি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হয়, সেই ক্ষেত্রে একমাত্র ডেল্টা এসটা আমি 0 পেতে পারি, দ্যাট ইজ এনট্রপি চেঞ্জ উইল বি 0। সেক্ষেত্রে যদি পার্টিকেলগুলো আলাদা হয়, গ্যাসটা আইডেন্টিক্যাল না হলে অবশ্যই রিভার্সিবল প্রসেস ডেল্টা এস গ্রেটার দেন 0। কিন্তু আমি যদি এখন ভাবি যে না, পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল ছিল, দুটোতেই একই গ্যাস রাখা আছে, তাহলে কিন্তু ডেল্টা এসটা আমার 0 পাওয়ার কথা। তো এই ডেল্টা এসটা 0 পেতে গেলে আমি দেখছি যে আমার যে আগের এস এর এক্সপ্রেশন, যেখানে আমি এক্সটেন্সিভ প্রপার্টিটা পেলাম না, সেটা করলে কিন্তু আমি ডেল্টা এসটা 0 পাচ্ছি না, অর্থাৎ এনট্রপি চেঞ্জ আমার একটা থাকছে। তো সেইটাকে 0 করার জন্য তো 0 তো হতেই হবে, কারণ এটা রিভার্সিবল প্রসেস। তো সেই ক্ষেত্রে, এবং অ্যাডিয়াবেটিক অলসো, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আসলে আমার এখানে কোনো নিউ স্টেট ক্রিয়েটই হচ্ছে না। যখন আমি এগুলো মিক্স করাচ্ছি, কোনো নিউ স্টেট ক্রিয়েটই হচ্ছে না। নিউ স্টেট যদি ক্রিয়েটই না হয়, তাহলে তো ওর এনট্রপি চেঞ্জ হওয়ার কথা নয়। মাইক্রোস্টেট যদি নতুন ক্রিয়েট হয়, তবে এনট্রপি চেঞ্জ হওয়ার কথা। তো সেই জন্য আমরা ওই এক্সপ্রেশন থেকে একটা এন ফ্যাক্টোরিয়াল টার্ম ডিডাক্ট করছি, কারণ এন ফ্যাক্টোরিয়ালটার কোনো ভ্যালুই থাকছে না সেক্ষেত্রে। এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন নাম্বার অফ পার্টিকেলকে আমি অ্যারেঞ্জ করছি এন ফ্যাক্টোরিয়াল উপায়, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টের কোনো মানেই নেই, কারণ পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল।
তো এখান থেকে আমরা ওই এক্সপ্রেশন গুলো বের করলাম, মডিফাইড এস এর একটা এক্সপ্রেশন হবে সেটা বের করলাম। এবার আমরা চলে যাচ্ছি এনসেম্বল থিওরি। এনসেম্বল থিওরির ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এনসেম্বল থিওরির ক্ষেত্রে আমরা একটা সিস্টেমকে অনেকগুলো মেন্টাল কপিজ নিয়ে নিলাম, অনেকগুলো ধরে নিলাম যে অনেকগুলো কপি আছে। তো এবং আমরা এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যা কাজ করব সব এই এনসেম্বলের উপরই করবো। যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ নিতে গেলেও সেটা আমরা এনসেম্বল অ্যাভারেজই নেব, না টাইম অ্যাভারেজের ক্ষেত্রে। টাইম অ্যাভারেজ নিচ্ছে না অবশ্যই, তার প্রথম কারণ হচ্ছে যে কি বলবো, এটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে একটা জিনিসকে, একটা সিস্টেম সময়ের টাইমের রেসপেক্টে তার মাইক্রোস্টেট গুলোকে তার বিভিন্ন মাইক্রোস্টেটে যাবে, কারণ আমরা জানি যে ফ্রম ইকুয়াল অ্যাপ্রিয়রি প্রবাবিলিটি দ্যাট অল দ্য মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। ইকুয়ালি প্রবাবল হলেও সময়ের টাইমের রেসপেক্টে প্রত্যেকটা মাইক্রোস্টেটকেও কভার করবে ঠিকই, কিন্তু সেটা তো অনেক সময় সাপেক্ষ হচ্ছে। সেই জন্য প্রথম কারণ এটাই যে আমরা এখানে এটা টাইম অ্যাভারেজ নিই না, আমরা অবশ্যই এনসেম্বল অ্যাভারেজ নিই। আর এনসেম্বল হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে অনেকগুলো সিস্টেম আছে, যেটা আমার অরিজিনাল সিস্টেমের মেন্টাল কপি। তো এটাই। এবার যেটা আমরা করব, এবার আমরা তারপরে স্টেশনারি স্টেটের কথাও বলবো, যে আমি যদি স্টেশনারি স্টেটের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে তো ফেজ ডেন্সিটি, যেটা ফেজ ডেন্সিটি মানে একটা ফেজ স্পেস, তার আগে ফেজ স্পেসটা বলা উচিত যে হোয়াট ইজ ফেজ স্পেস। তো এখানে আমরা ফেজ স্পেস ধরছি উইচ ইজ 6n dimensional, যে q1 q2 to we have a number of particles in 3D. So তো সেক্ষেত্রে আমরা পি আর কিউ এর কম্বিনেশন দিলে 6n dimensional যে ফেজ স্পেস পাবো। এই ফেজ স্পেসে যদি চলে যাই আমি এখন, তাহলে সেই ফেজ স্পেসে একটা ফেজ ডেন্সিটি ডিফাইন করলাম, পার ইউনিট ভলিউমে কতগুলো ফেজ পয়েন্টস আছে, তো সেইটা। এবার সেই জিনিসটা থেকে আমরা দেখতে পাবো লাভলি থিওরেম থেকে, যে যদি কোনো একটা অবজারভার ওই যে কোনো একটা ফেজ পয়েন্টে বসে থাকে, তাহলে সেও মুভ করছে, টাইমের রেসপেক্টে সেও মুভ করছে, কিন্তু সে দেখবে যে তার লোকাল ডেন্সিটিটা সবসময় এক আছে। মানে হ্যাঁ, সে দেখবে যে সবসময় তার লোকাল ডেন্সিটিটা সবসময় সেম, তো টাইমের রেসপেক্টে সেও মুভ করছে, কিন্তু দেখবে যে তার লোকাল ডেন্সিটিটা সবসময় একই আছে। তো এই জিনিসটা থেকে আমরা ওটাকে স্টেশনারি স্টেট অর্থাৎ ডেল রো ডেল টি ইকুয়াল টু 0, ডেল রো ডেল টি ইকুয়াল টু 0 হতে গেলে আমরা লাভলি থিওরেম থেকে দেখবো যে হতে হবে আমার ওই ডাইভারজেন্স অফ, মানে অর্থাৎ কোনো কিছু যেন বাইরে যাচ্ছে না এবং কোনো কিছু ভিতরে আসছে না, এই জিনিসটাকে 0 হতে হবে। হয় এই জিনিসটা হতে হবে, দ্যাট ইজ কোনো কিছু বাইরে যাচ্ছে না আসছেও না, আর ইকুইলিব্রিয়াম স্টেট হতে হবে, অথবা স্টেডি স্টেট হতে পারে, অর্থাৎ যে পরিমাণ বেরোচ্ছে সেই পরিমাণ ভিতরে আসছে। এই জিনিসটাকে হতে হবে ফর মাই স্টেশনারি স্টেট। আর এবং তারপর তো আমরা ওই মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের সব কোয়ান্টিটি গুলো করেছিলাম, যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল কি জিনিস, এবং মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের থেকে সব এস বা প্রেশার এর এক্সপ্রেশন গুলো পরপর বের করেছিলাম। আর একটা জিনিস করেছিলাম, ওই ভিরিয়াল থিওরেম আর ওই ইকুইপার্টিশন থিওরেম। এই ইকুইপার্টিশন থিওরেম থেকে আমরা যেটা জেনেছি যে প্রত্যেকটা কোয়াড্রেটিক টার্ম, হ্যামিল্টনিয়ানের প্রত্যেকটা যে কোয়াড্রেটিক টার্ম থাকবে, সেই প্রত্যেকটা কোয়াড্রেটিক টার্ম অ্যাভারেজ, মানে টোটাল সিস্টেমটার অ্যাভারেজ এনার্জিতে হাফ কেভিটি করে একটা কন্ট্রিবিউশন করবে। তো এই জিনিসটা আমরা প্রমাণ করেছি যে কেন করছে, কিভাবে করছে, এই জিনিসটা রেখেছি। আর আমরা একটা ভিরিয়াল কোয়ান্টিটি ডিফাইন করেছিলাম, যেটা হচ্ছে ইটস দ্য সাম ওভার, ইটস দ্য অ্যাভারেজ কোয়ান্টিটি অফ সাম ওভার পিআই কিউআই, এক্সপ্রেশনটা ভুলে গেছি এই মুহূর্তে, সাম ওভার কিউআই পিআই ডট, এইটার সাম তার অ্যাভারেজ, এই কোয়ান্টিটিটা আমরা বের করেছিলাম।
সেটা এগুলোই করেছিলাম মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে। তারপর আমরা xi del h del xi স্যার ভিরিয়ালের ওই যে কোয়ান্টিটিটা যেটা 3n কে বেশি average of হয় xi del h হচ্ছে হ্যামিল্টনিয়ান del xi। অ্যাকচুয়ালি আমরা করেছিলাম এভারেজ xi del h del xj এরকম, বা xj del h del xi। হ্যাঁ তার এভারেজ। হ্যাঁ ওই কোয়ান্টিটি আমরা বের করেছিলাম। আর তারপর তো মাইক্রো ক্যানোনিক্যাল হয়ে তারপর ক্যানোনিক্যালে প্রবেশ করেছি, এবং সেখানে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এনার্জিটাকে ফিক্সড রাখার কোনো দরকার নেই। এখানে আমরা নাম্বার অফ পার্টিকেল, ভলিউম আর টেম্পারেচারটাকে ফিক্সড রাখছি। এবার এনার্জিটা ডিস্ট্রিবিউট হতে পারে, মানে এনসেম্বলের বিভিন্ন মেম্বারদের মধ্যে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড, এখানে টেম্পারেচারটা ফিক্সড। এবং সেটা আমরা দু রকম অ্যাপ্রোচ করে প্রবাবিলিটি বের করার চেষ্টা করি। কিসের প্রবাবিলিটিটা হচ্ছে যে একটা সিস্টেম যে ইয়ার এনার্জিতে থাকবে, এনার্জিটা তো ডিস্ট্রিবিউটেড, তো ইয়ারটা যে কোনো একটা এনার্জিতে থাকার প্রবাবিলিটি কত, সেইটা আমরা যখন ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে বের করবো তখন আমরা দেখবো যে দু রকম অ্যাপ্রোচ করে আমরা করা হয়ে গেছে আমাদের, যে একটা হিট রিজার্ভের সাথে আছে সিস্টেমটা, একটা হিট রিজার্ভের সাথে কানেক্টেড, টেম্পারেচারটা যাতে ফিক্স থাকে। তারপর আমরা সেখান থেকে বের করেছি প্রবাবিলিটি কত হবে। আবার একটা সিস্টেম আমরা এবার এনসেম্বল অ্যাপ্রোচে বের করেছি, যে একটা এনসেম্বলই আছে ধরা যাক, এই সিস্টেমটাও এনসেম্বলেরই একটা মেম্বার, সেখান থেকে আমরা বের করেছি প্রবাবিলিটি, এবং দেখেছি যে প্রবাবিলিটি একই এক্সপ্রেশন বেরোচ্ছে। আর তারপরে কিছু কোয়ান্টিটি ফিজিক্যাল সিগনিফিকেন্স এগুলো আমরা সব ক্যালকুলেট করেছিলাম ওখান থেকে। এতটাই। আমি আনমিউট করি, কথা বলছি আসলে শুনতে পাচ্ছি। নন্দিনী? হ্যাঁ স্যার। বলছি তোমাকে, ইউ ডিড নট সেম, my feelings is that you do not have yet the grip of the entire thing. Okay, so you got to look back and see the entire stuff, okay, with reasoning, okay, with reasoning, then only you can keep everything, because everything is connected, nothing is discrete. Okay, so you have to bring that connectivity from one to another when you are discussing one to another. When you are going from microcanonical to canonical, then why are you going? So that connectivity, we just said microcanonical and then we talked about the canonical. So that there should be some connectivity. It cannot be discrete. One para you write and the next para there is no connection with the earlier para, then the story is not very appealing. Okay, একটা শ্রুতি মধুর বা একটা প্লিজিং একটা ব্যাপার থাকে আর কি। when you tell a story, then it has some pleasing effect or some boring effect. Okay, so it becomes pleasing when there is a continuity from one to another, and if there is no continuity, then it becomes kind of boring because one fails to keep the track. Nandini, বুঝতে পারলে? Did you get my point? আচ্ছা, সেইটা তৈরি করবে, ঠিক আছে? আমি অন্য কোনো সময় তোমাকে আবার ডাকবো, হ্যাঁ, then you will tell, so we'll go ahead and then we'll ask some other time, okay, to recapitulate. Then you have to tell me with a very beautiful connection. Okay, for example, Mousumi, what Mousumi said, that I found that Mousumi was very much when she was saying that, Mousumi, you can tell me, when Mousumi was saying, I think you did not lose the track, right? And she could keep all the audience involved. That is my feeling. Nandini, what do you think about Mousumi's deliberation? হ্যাঁ স্যার ঠিকই বলছিল। Okay,
So next, okay, Nandini, be prepared. So this is kind of why I am asking you to tell. Then you will feel then where you are lacking or how much you have to work on. Okay. So this is the kind of feelings you will get, and eventually at the end of the day, maybe some of you, not all, I know, it is again a normal distribution. Some of you will be able to come up with the entire picture before your eyes. Okay, that is what I want. Now next I will ask Shreyoshi to tell me the story. হ্যাঁ স্যার। বলো। স্যার আমিও খুব ভালো বলতে পারবো না হয়তো, কিন্তু আমি মানে চেষ্টা করছি। ওকে, ট্রাই, ইয়া শিওর। তুমি না বললে তুমি বুঝতেও পারবে না যে where you are lacking, রাইট? হ্যাঁ স্যার, প্রথম কথা হচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছি কেন? আমাদের কাছে তো থার্মোডাইনামিক্স ছিল। তো এবার সেক্ষেত্রে হচ্ছে যে থার্মোডাইনামিক্স একটা সিস্টেমকে ম্যাক্রোস্কোপিক্যালি দেখে এবং ম্যাক্রোস্কোপিক্যালি স্টাডি করে, যেখানে মানে সিস্টেমটার ইন্টারনালি কি হচ্ছে, সিস্টেমটার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, সেইটা থার্মোডাইনামিক্স বলতে পারে না। এবার সেই জন্যই আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে নিয়ে আসছি। আর দ্বিতীয় আর একটা ফ্যাক্টর হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা লার্জ নাম্বার অফ সিস্টেমকে ডিল করে। মানে থার্মোডাইনামিক্সে মনে হয় ইউ ডু নট ব্রিং কোয়ান্টাম মেকানিক্স, রাইট? ডু ইউ? না না না। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। হ্যাঁ, আর ওই লার্জ নাম্বার অফ মানে পার্টিকেলস নিয়ে ডিল করে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে 10⁻23 অর্ডারের। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তুমি স্পিকারের কাছে রাখো তো তোমার মুখটা স্পিকারে। হ্যাঁ স্যার, স্পিকারটাকে মুখের কাছে নিয়ে এসো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কোনো ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ট্র্যাজেক্টরি নিয়ে কাজ করে না। মানে একটা মানে টোটাল সিস্টেমের মানে টোটাল নাম্বার অফ পার্টিকেলসের অ্যাভারেজ ট্র্যাজেক্টরি নিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কাজ করে। এবার এই হলো গিয়ে পার্থক্য। এবার তারপরে আমরা ক্লাসে যেটা করেছি যে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে একটা ভাইটাল রোল প্লে করে। এবার সেটার জন্য মানে স্পিকারটা মাঝে মাঝে একটু বোধহয় তুমি বোধহয় মুখটা ঘুরিয়ে নিচ্ছ বা কিছু একটা হচ্ছে। না না স্যার, সামনেই রেখেছি স্পিকারটা। ও আচ্ছা, মাঝে মাঝে একটু মানে হালকা হয়ে যাচ্ছে সাউন্ডটা আর কি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তো এবার প্রবাবিলিটি নিয়ে আমরা কাজ করেছি। প্রবাবিলিটি নিয়ে কাজ করতে গিয়ে আমরা উদাহরণস্বরূপ মানে র্যান্ডম ওয়াক প্রবলেম এনেছি। এবার সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে র্যান্ডম ওয়াক প্রবলেমটা ডিফিউশন ইকুয়েশন স্যাটিসফাই করে। এবার তারপর একটা সিস্টেমের আমরা মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি ইত্যাদি ক্যালকুলেট করেছি। এবার আমরা দেখেছি যে মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের শেপটা মিন ভ্যালুতে গিয়ে পিক করে, মানে পিক নেয়। এইবারে আমরা এটা দেখতে চাইছি যে তাহলে র্যান্ডম ওয়াক প্রবলেমের ক্ষেত্রেও যদি আমরা মিন ভ্যালু বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি, সেখানেও কি মিন ভ্যালু মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের শেপটা মিন ভ্যালুতে গিয়ে পিক করবে? তো আমরা দেখছি যে হ্যাঁ, সেটা করছে। তো এরপর মানে এটা হওয়ার পরে তারপর আমরা দেখতে চাইছি যে থার্মোডাইনামিক্স আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে কানেকশন। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে লার্জ লিমিটের মধ্যে এই মানে n টেন্ডস টু ইনফাইনাইটে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনও মানে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে কনভার্জ করে। এবার দেখতে চাইছি যে মানে থার্মোডাইনামিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কানেকশন কি কি। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা জানি যে থার্মোডাইনামিক্সের 3টে ল। একটা হচ্ছে ফার্স্ট ল, যেটা বলে যে ইন্টারনাল এনার্জির ইনক্রিজ is equal to the heat given to the system minus the amount of heat lost. সেকেন্ড লটা হচ্ছে একটা ইউনিভার্সাল ল, যেটা বলে যে
একটা আইসোলেটেড সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে তার এনট্রপিটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এবার তারপর থার্ড ল আসছে। থার্ড ল বলছে যে অ্যাবসলিউট জিরোতে সব প্রসেসগুলো সিজড হয়ে যায় এবং একটা সিস্টেমের এনট্রপি মিনিমাম ভ্যালুতে নেমে আসে। এবার এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে কি আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও থার্মোডাইনামিক্সের এই তিনটে ল এস্টাবলিশ করতে পারবো? তাহলে আমরা মানে দুটো থার্মোডাইনামিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই দুটো কানেক্ট করতে পারবো এবং বুঝতে পারবো যে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা যে থিওরিগুলো এস্টাবলিশ করছি বা এই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে ধারণাটা আমরা দিচ্ছি সেটা তাহলে ঠিক আছে। এবারে আমরা তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং থার্মোডাইনামিক্সের রিলেশন বের করতে গিয়ে আমরা পেলাম যে আচ্ছা মাঝে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে থার্মোডাইনামিক লিমিটে কাজ করে, যেমন মানে n টেন্ডস টু ইনফাইনাইট এবং v টেন্ডস টু ইনফাইনাইট, যাতে n/v ফাইনাইট হয়, এই লিমিটে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কাজ করে। এবারে আমরা কি বলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স এর মধ্যে রিলেশন বের করতে গিয়ে দেখলাম যে S = k ln ω এরকম একটা টার্ম আমরা মানে এস্টাবলিশ করতে পারছি, যেখানে ওমেগাটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট। এবারে এখানে এই রিলেশনটা এস্টাবলিশ করার পরে দেখতে পেলাম যে আমরা তাহলে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের একটা ম্যাথমেটিক্যাল ভিত্তি দিতে পারছি। হ্যাঁ, এবারে আসছে হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ম্যাক্রোস্কোপিক সিস্টেম আর মাইক্রোস্কোপিক সিস্টেম বলতে আমরা কি বুঝি। ম্যাক্রোস্টেট মানে হলো যে স্পেসিফিকেশন অফ ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলস, যেমন হলো গিয়ে NVE। আর মাইক্রোস্টেট হচ্ছে যে the various internal distinct arrangement of the system in a particular macrostate। এরকম আমরা পেলাম। তো এবার এখান থেকে যেটা আসছে যে একটা ফান্ডামেন্টাল পস্টুলেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে all microstates are equally probable। এবার এখান থেকে আরো যদি আমরা দেখতে যাই যে আদৌ মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থার্মোডাইনামিক্সের সব জিনিস রিলেট করতে পারছে কিনা, তখন যদি আরো আমরা দেখতে মানে চাই, তাহলে সেটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়েও আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা পাচ্ছি, মানে PV = nRT, এটা আমরা পাচ্ছি। আর এরপরে হচ্ছে যে এবারে হচ্ছে যে কি বলে, এবারে একটা জিনিস সেটা হচ্ছে যে গিবস প্যারাডক্স আসছে। সেটা হচ্ছে যে আমরা দুটো সিস্টেম নিলাম, যেখানে প্রথমত দুটো সিস্টেমেই দুটো সিস্টেমে একই গ্যাস নিলাম, একই আইডেন্টিক্যাল পার্টিকেল, টেম্পারেচার, ভলিউম সবই একই। এবার সেই দুটো গ্যাসকে যদি আমরা মিক্স করি তাহলে দেখব যে স্বাভাবিকভাবেই সেই সিস্টেমটা হচ্ছে যে সেই সিস্টেমটা রিভার্সিবল প্রসেস বলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ল অনুযায়ী, মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী সেটার এনট্রপিটা বাড়ছে। এটা ঠিক আছে, কিন্তু এরপর আমরা আবার দুটো সিস্টেম নিলাম, যেটার মধ্যে মানে দুটো মানে ডিস্টিংগুইশেবল না, মানে দুটো অন্য পার্টিকেলের গ্যাস নিলাম। এবার সেই দুটোকে যখন আমরা মিক্সড করছি, সেটা তো একটা ইরিভার্সিবল প্রসেস, এবং সেই জন্যই ইরিভার্সিবল প্রসেস, সেই জন্য এটার ডেল্টা এস মানে এনট্রপি চেঞ্জ 0 হওয়ার কথা, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার এনট্রপিটা বেড়েই যাচ্ছে। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা এটাই হলো যে আমরা এক্ষেত্রে ধরেছিলাম যে পার্টিকেলগুলো ডিস্টিংগুইশেবল, সেই জন্য
এই গিবস প্যারাডক্সটা আসছে, কিন্তু আমরা যদি এখন ধরি যে পার্টিকেলগুলো ইনডিস্টিংগুইশেবল এবং গোটা টার্মটাকে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে গিবস প্যারাডক্সটা রিমুভ করতে পারছি, এবং এখান থেকে আমরা ওই স্যাকু-টেড্রোড ইকুয়েশনটা পাচ্ছি। এবার হলো শোনা যাচ্ছে না কেন? হ্যালো, হ্যাঁ একদম মাঝখানে একদম মানে জিরো হয়ে যাচ্ছে কেমন। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ? আমি খুব একটা শুনতে পাচ্ছি না। হ্যালো, অন্যদের কি খবর? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, অমৃতা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। শ্রেয়সীর কথাগুলো সব শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই প্রবলেম। শ্রেয়সী বলো। হ্যাঁ স্যার, এইবারে হচ্ছে যে হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলো বলো। এইবারে আমরা একটা সিস্টেমকে মানে একটা সিস্টেমের ট্র্যাজেক্টরি বর্ণনা করার জন্য সেই সিস্টেমটাকে আমরা ফেজ স্পেসে ফেলবো, মানে ক্লাসিক্যাল মেকানিক্সের মতো। তো সেক্ষেত্রে আমরা সেটা করতে গিয়ে দেখতে পাবো যে একটা একটা ফেজ স্পেসে যদি আমরা একটা স্ফেরিক্যাল ভলিউম কল্পনা করি, তাহলে সব পার্টিকেলগুলোর সেই ভলিউমে মানে সেই গোটা ভলিউমে থাকার প্রবাবিলিটি এবং পার্টিকেলটা ওই ই প্লাস হাফ ডেল্টা এবং ই মাইনাস হাফ ডেল্টা এনার্জি রেঞ্জের মধ্যে থাকার প্রবাবিলিটি, এই ব্যাপারটা হচ্ছে একই। মানে সব পার্টিকেলগুলো মোটামুটি এই রেঞ্জেই থাকবে। এটা পেলাম। তারপরে আমরা যদি এই লিও মানে সেটা করতে গিয়ে তারপর আমরা দেখতে পাবো যে লাউভিলির ইকুয়েশনটা আমরা পাবো, এবং সেখান থেকে বলতে পারবো যে মানে পার্টিকেলগুলোর এই টাইম বাড়ার সঙ্গে সঙ্গে মানে পার্টিকেলের লোকাল ডেনসিটি একই থাকে, চেঞ্জ হয় না। এবার তারপর হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়ে আমরা স্টাডি করব এবং ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করব, এবং বিভিন্ন মানে ফেজ স্পেসে বিভিন্ন ডাইমেনশনের ভলিউম এবং এরিয়া ক্যালকুলেট করেছি। এবং এরপরে তো তারপর ইকুইপার্টিশন এন্ড ভিরিয়াল এগুলো কেন করেছি? এই যে ডিফারেন্ট ডিমেনশনের ভলিউম এরিয়া কেন ক্যালকুলেট করেছি, করার কি দরকার পড়েছিল? হ্যাঁ, কারণ আমরা তো বিভিন্ন ডাইমেনশনে নিতে পারি স্পেস, মানে কখনো 3n ডাইমেনশন। এবার আমার তো একটা পার্টিকেলের, আমরা যখন একটা পার্টিকেল নিয়ে ক্যালকুলেট করছি তখন সেটা 3টে ডাইমেনশন, এবং যখন কিন্তু মানে ওই যেটা হাইপারস্ফিয়ার কল্পনা করছি সেটা তো মানে 3n ডাইমেনশনের, সেই জন্য। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তারপর তো বিভিন্ন ওই থার্মোডাইনামিক্যাল কি বলে থার্মোডাইনামিক্যাল পোটেনশিয়াল না থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো ক্যালকুলেট করেছি, গিবস ফ্রি এনার্জি, হেলমহোলটজ এনার্জি, এনট্রপি, হ্যান-ত্যান এইগুলো, তারপর সিপি সিভি এইগুলো সব ক্যালকুলেট করেছি মানে থার্মোডাইনামিক্যাল অ্যাপ্রোচ নিয়ে। তাহলে এটা থেকে আমার বোঝা গেল যে থার্মোডাইনামিক্সেও আমি যে জিনিসগুলো পাচ্ছিলাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচেও আমি সেই জিনিসগুলো পাচ্ছি। হ্যাঁ কি হ্যান-ত্যান না কি বললে? স্যার ওই আর কি বিভিন্ন প্যারামিটার গুলো। হ্যাঁ, এবার তারপর তো স্যার ওই ক্যানোনিক্যাল এনসেম্বল আসছে।
ক্যানোনিক্যাল এনসেম্বল আসছে, মানে আমরা দেখেছিলাম মানে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে তার ম্যাক্রো স্টেট ছিল NVE, মানে n নাম্বার অফ টোটাল নাম্বার অফ পার্টিকলস, ভলিউম এবং এনার্জি, এটাকে ফিক্সড রাখছিলাম। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কোনো সিস্টেমের এনার্জি ফিক্সড রাখা খুব কঠিন ব্যাপার। তাই জন্য আমরা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিলাম একটা কোনো সিস্টেমকে স্টাডি করার, যেখানে তিনটে ফিক্সড কোয়ান্টিটি হচ্ছে N, V আর T, যেখানে T হচ্ছে টেম্পারেচার। এবার মানে কোনো একটা সিস্টেমের টেম্পারেচারকে ফিক্সড রাখা সহজ, কিন্তু এনার্জিকে ফিক্সড রাখা খুব কঠিন। সেই জন্য মানে এই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা আমরা নিচ্ছি, যেটাকে আমরা ওই ক্যানোনিক্যাল এনসেম্বল বলছি। তো এবার হ্যাঁ, তো তারপর স্যার ওটা থেকে পরেরগুলো আমি আর ভালো করে বলতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। স্যার 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 এক মিনিট বলবো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, এইবারে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে এবারে আমরা যেটা স্টাডি করব যে একটা সিস্টেমকে একটা এনার্জি মানে একটা এনার্জি স্টেট ER এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটি কত, এটা আমরা ক্যালকুলেট করব ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ক্যানোনিক্যাল এনসেম্বল। তো সেটা করার দুটো উপায়, সেটা হচ্ছে একটা হচ্ছে যে মানে ওই সিস্টেমটাকে একটা হিট রিজার্ভারের কন্ট্যাক্টে রাখতে, যাদের কমন টেম্পারেচার হচ্ছে T, এবং তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জটাকে স্টাডি করে পাবো। আর দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে যে ওই সিস্টেমটাকে একটা এনসেম্বলের মেম্বার হিসেবে, আমরা একটা এনসেম্বলের মেম্বার হিসেবে ধরবো, এবং সেই গুলোর মধ্যে আমরা মানে একটা কমন এনার্জি E কে ইকুয়ালি মানে ডিস্ট্রিবিউট করে দেবো আর কি। তো ফার্স্ট অ্যাপ্রোচটা থেকেও আমরা ওই দেখব যে মানে ওদের এখানে মানে প্রবাবিলিটির মান পাবো যে PR is equal to e to the power minus ER by KBT by summation over e to the power ER minus KBT, এবং সেকেন্ড অ্যাপ্রোচটা থেকেও আমরা প্রবাবিলিটির একই মান পাবো। তো এবার তারপরে আমরা can you elaborate on these approaches? What are those approaches? হ্যাঁ স্যার, ওই যে ফার্স্টটা বললাম যে প্রথম মানে একটা সিস্টেমকে একটা ইনফাইনাইট হিট রিজার্ভারের কন্ট্যাক্টে রাখবো, এবং যাদের কমন টেম্পারেচার হচ্ছে T, এবং এই হিট এক্সচেঞ্জটাকে স্টাডি করে আমরা ওই প্রবাবিলিটিটা পাবো। আর দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে যে একটা সিস্টেম হচ্ছে মানে একটা এনসেম্বলের মেম্বার হিসেবে ধরবো, এবং তাদের মধ্যে এনার্জিটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো, এবং এই ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা প্রবাবিলিটি পাবো। ওকে ওকে, হ্যাঁ। তারপর এখান থেকেও আমরা স্যার বিভিন্ন ওই থার্মোডাইনামিক্যাল প্যারামিটারগুলোকে ক্যালকুলেট করব, এবং সেগুলোরও মান পাবো। তারপর স্যার আর সেরকম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, বাকিটুকু পড়ে নিও। স্নিগ্ধা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর মধ্যে 7 জন অলরেডি বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলছো, দেখো তোমাদের কথাগুলো তাদের শুনতে কি ভালো লাগছে না, কেন চলে গেল কি জানো। আচ্ছা স্নিগ্ধা, তুমি বলতে পারবে? স্যার নেক্সট দিন বললে হবে, তাহলে একটু সাজিয়ে বলতে পারতাম। প্রিপেয়ার্ড নাও, তাই তো? না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কাকে দিয়ে বলা যায়। হ্যাঁ, এইবার আমি আসি এর কাছে। দিব্যেন্দু, আর ইউ প্রিপেয়ার্ড নাও?
হ্যাঁ স্যার বলো। স্যার আমরা প্রথমে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে ঠিকঠাক করে পড়ার জন্য বা বোঝার জন্য জিনিসটা, আর সেটার জন্য আমরা প্রথমে প্রবাবিলিটি নিয়ে শুরু করেছি। তো প্রবাবিলিটি মানে হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিসকে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা কোনো একটা প্রসেসকে আমরা এক্স্যাক্টলি যদি না বলতে পারি তার রেজাল্টটা কি হবে, তখন আমরা বিভিন্ন নাম্বার অফ ট্রায়ালের মাধ্যমে আমরা সেটাকে মেজার মানে একটা প্রবাবল ভ্যালু দেওয়ার চেষ্টা করি যে কি হতে পারে। তো সেটা হচ্ছে প্রবাবিলিটি। বিভিন্ন একটা সিস্টেমকে বারবার প্রসেসকে বারবার করার মাধ্যমে আমরা একটা আন্দাজ করতে পারি যে কি হতে পারে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। যেমন আমরা কোনো একটা কয়েনকে বা লুডোর ছক্কাকে আমরা যখন ফেলি বা কয়েনকে টস করি, তখন দেখি যে হেড পড়ার প্রবাবিলিটি আর টেল পড়ার প্রবাবিলিটি কি হতে পারে। সেগুলো দিয়ে আমরা একটা বিভিন্ন বলতে পারি যে হেড পড়ার প্রবাবিলিটি হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হাফ। তো এটা হচ্ছে প্রবাবিলিটি। কিন্তু আমরা একটা জিনিস দেখব যে যখন আমরা এই প্রসেসটা খুব কম সময়ের জন্য করি, কম সময় বা কম বারের জন্য করি, 10 বার বা 15 বার বা 20 বারের যখন জন্য করি, তখন এই প্রবাবিলিটিটা ঠিক যেটা আমরা ভাবি সেটা আসে না। তার জন্য আমরা লার্জ নাম্বার অফ প্রসেসের মধ্য দিয়ে আমরা এটা করি। তখন আমাদের এক্সাক্ট প্রবাবিলিটি, যখন আমাদের নাম্বার অফ ট্রায়ালটা খুব বেশি হয়, লার্জ নাম্বার অফ হয়, তখন আমরা এক্সাক্ট ভ্যালুটা আমরা পাই প্রবাবিলিটির। এরপর আমরা এর মধ্য দিয়ে আমরা এসেছি র্যান্ডম ওয়াক প্রবলেমে। র্যান্ডম ওয়াক প্রবলেমে মনে হচ্ছে যদি আমরা কোনো স্টেপ নিই বা কোনো একটা পার্টিকেল যে থাকে কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার বা তার থেকে অন্য একটা স্টেটে যাওয়ার, মানে র্যান্ডামলি মুভ করার যে ব্যাপার, তার যে প্রবাবিলিটি আমরা ধরেছিলাম যে রাইট স্টেপ নেওয়ার প্রবাবিলিটি যেটা পি যদি ধরি, আর যদি সেখান থেকে লেফট স্টেপ নেওয়ার প্রবাবিলিটি আমরা কিউ যদি ধরি, এই যে টোটাল যে প্রবাবিলিটি সেটা 1 হবে। কিন্তু এই পি আর কিউ এগুলো আমরা ধরে নিয়েছি যে লেফট স্টেট বা রাইট স্টেটের প্রবাবিলিটি। সেখান থেকে আমরা র্যান্ডম ওয়াকের আমরা এটা বের করেছি। সেখান থেকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পেয়েছি, একটা প্রবাবিলিটি মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পেয়েছি। সেখান থেকে আমরা আমাদের যে জানা ফিজিক্যাল প্রবলেম বা ফিজিক্যাল জিনিস ডিফিউশন, সেটাকে আমরা কানেক্ট করতে পেরেছি এই র্যান্ডম ওয়াক প্রবলেম থেকে। সেখান থেকে আমরা ডিভিশন ইকুয়েশনটা আমরা স্যাটিসফাই করাতে পেরেছি। আর সেখান থেকে বলতে পেরেছি যে আমাদের এই যে পার্টিকেল ডিভিশনকে রিপ্রেজেন্ট করছে, আর সেটা আমরা এক্স্যাক্টলি বুঝাতে পেরেছি এই র্যান্ডম ওয়াক প্রবলেম দিয়ে। এরপর এসেছে আমাদের মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ভ্যালুতে আমরা মিন ভ্যালু আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা থেকে বলতে পারি আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা আমরা কার্ভ পেয়েছিলাম। এখান থেকে আমরা একটা কার্ভ থেকে আমরা বলতে পারি যে ওই পার্টিকেলটা বা কোনো পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কোথায় বেশি হবে বা কোথায় কম হবে। তো আমরা সেখান থেকে আমরা কিছু একটা প্যারামিটার আমরা কি বলবো, প্যারামিটারকে আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা আমাদের এই জিনিসগুলোকে বলতে পারবে। সেটা হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটার থেকে আমরা বলতে পারি যে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কোন জায়গায় বেশি। তারপর আমরা এসেছি যে ওখান থেকে আমরা বলতে পারি এসব করেছি। আর ওখান থেকে আমরা গাউসিয়ান একটা লিমিট বের করতে পেরেছি, যে গাউসিয়ান লিমিটের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা এক্স্যাক্টলি আমাদের যে এক্স্যাক্টলি অ্যাপ্রোচ সেটাকে আমরা বলতে পেরেছি। যদি আমরা নাম্বার অফ এটা ইনফিনিটির দিকে বা টেন্স টু যদি আমরা বিভিন্ন লার্জ নাম্বার অফ পিসের জন্য করি, তাহলে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা আমরা পাবো। আর সেখান থেকে আমরা একটা ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন।
এরপর আমরা চলে এসেছি, এটা আমরা এই জিনিসগুলো আমরা করেছি যাতে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন জিনিস করব, পুরোপুরি স্ট্যাটিস্টিক্যালটা পুরোপুরি প্রবাবিলিটির উপর বেস করে দাঁড়িয়ে আছে আমাদের পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা। তার জন্য এই জিনিসগুলো আমাদের প্রথমে করতে হয়েছে। তারপর আমরা এসেছি থার্মোডাইনামিক লিমিটে, থার্মোডাইনামিক পোটেনশিয়ালে এসেছি, সরি। থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলতে আমাদের মেন যে আমাদের থার্মোডাইনামিক্স যেসব নিয়ে আমরা কাজ করেছি, আমরা থার্মোডাইনামিক্স পড়েছি, ওটাতে আমরা মেনলি এন্ট্রপি, ভলিউম অ্যান্ড নাম্বার অফ পার্টিকেলস, আরও প্রেসার আছে, এনার্জি, এগুলো নিয়ে কাজ করেছি। মেন আমরা যেটা বলেছি এনার্জি অ্যান্ড এন্ট্রপি, এগুলো মেনলি আমাদের হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এগুলোকে ক্যালকুলেট করার জন্য আমরা কিছু করেছিলাম। থার্মোডাইনামিক্স থেকে আমরা বের করতে পারতাম যে এখান থেকে আমরা করতে পারি যে গিবস ফ্রি এনার্জি বা হেলমজ ফ্রি এনার্জি, এই প্যারামিটারগুলো আমরা বের করতে পারি ইন টার্মস অফ নোন কোয়ান্টিটি, টি, এস, এন, টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ভলিউম, এগুলোর মধ্যে আমরা করতে পারি। কিন্তু আমাদের জানা আছে কতগুলো প্যারামিটার, আমাদের নন প্যারামিটার আমাদের আসছে ভি, পি, টি, এগুলো দিয়ে আমরা ওইগুলোকে রিপ্রেজেন্ট করবো। ইউ বলতে ইন্টারনাল এনার্জি, গিবস ফ্রি এনার্জি, হেলমজ ফ্রি এনার্জি, এগুলো ইন টার্মস অফ করতে পারি। কিন্তু আমরা একটা জিনিস পড়ছি লিজেন্ডার ট্রান্সফরমেশন। এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যখন নোন কিছু কোয়ান্টিটি আছে সেখান থেকে আমাদের তার রিলেশনটা আননোন কোয়ান্টিটি রিলেশনটা বের করার জন্য আমরা লিজেন্ডার ট্রান্সফর্ম বলে আমরা একটা ফর্মুলা আছে, সেখান থেকে আমরা ওই ট্রান্সফরমেশনগুলো বলতে পারি। লিজেন্ডার ট্রান্সফর্মটা বলতে বলেছে যদি আমরা কোনো একটা কার্ভ যদি আমরা ট্রেস করি একটা জায়গায়, বা আমরা একটা প্লেনে যদি ট্রেস করি, তার যে কোনো একটা পয়েন্টে যদি আমরা তার স্লোপটা টানি, সেই স্লোপটা দেবে আমাদের, যদি ওয়াই ভার্সেস এক্স হয় তাহলে ওয়াই এক্সটা হচ্ছে আমার ফাংশনটা, তাহলে ডিওয়াই ডিএক্সটা দেবে স্লোপ। এবারে সেই স্লোপটা যখন আমরা আলাদা ইসের জন্য করতে পারি, সেই স্লোপ থেকে আমরা একটা করতে পারি যে ওইখান থেকে লিজেন্ডার ট্রান্সফরমেশনের একটা রুলটা আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ওয়াই এক্স মাইনাস পি এক্স, এটা আমি বলতে পারি। তো এখান থেকে বলতে পারি যে কিভাবে নোন কোয়ান্টিটি দিয়ে আমরা আননোন কোয়ান্টিটিগুলোকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এরপর আসছে থার্মোডাইনামিক লস অফ থার্মোডাইনামিক্স। আমরা জানতে চাইছি যে আমরা থার্মোডাইনামিক্স থেকে আমরা স্ট্যাটিস্টিক্যালে আসতে চাইছি। মানে আমরা থার্মোডাইনামিক্সে যেগুলো পেয়েছি, যে কোয়ান্টিটি, যে জিনিসগুলো আমরা পেয়েছি, সেগুলো আমরা পেয়েছি সিস্টেমটাকে উপর থেকে অবজার্ভ করে বিভিন্ন তার যে কোয়ান্টিটি, বিভিন্ন তার যে বিহেভিয়ার, সেই দিক থেকে আমরা থার্মোডাইনামিক্সটা বলেছি। আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা করি যে আমরা সিস্টেমটাকে ভিতর থেকে অবজার্ভ করি, ভিতর থেকে ম্যাক্রোস্কোপিক্যালি জিনিসটা দেখি, তারপর মাইক্রোস্কোপিক্যালি স্টেট কনসিডার করে সেই জিনিসটাকে সেই জিনিস দিয়ে যখন আমি আমার নোন কোয়ান্টিটিগুলো, যেগুলো আমরা থার্মোডাইনামিক্স থেকে জানতে পেরেছি, সেই কোয়ান্টিটিগুলো আমরা মেজার করি। আমরা দেখতে যাই যে ওই অ্যাপ্রোচ থেকে আমরা যে মেজার করে যে ভ্যালুটা পেয়েছি, আর আমার জানা যে থার্মোডাইনামিক্যাল অ্যাপ্রোচ থেকে যে মেজার্ড ভ্যালু পেয়েছি, এই দুটো ভ্যালু এক্স্যাক্টলি সেম হচ্ছে কিনা, তাহলে তো আমরা বলতে পারবো যে আমরা যেটা আমরা জানি এই অ্যাপ্রোচ থেকে আর ওই অ্যাপ্রোচ থেকে এটা এক্স্যাক্টলি সেম। তো আমরা প্রথমত তার জন্য জানতে হবে যে লস অফ থার্মোডাইনামিক্স, আমরা থার্মোডাইনামিক্স থেকে কি জানতে পেরেছি বা কি জিনিসটা দিয়েছি। তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দিয়েছি আমরা এক্স্যাক্টলি যে কনজারভেশন অফ এনার্জি, যেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা আমাদের থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পেরেছি। সেটা আমার এনার্জি কনজারভেশনকে ডিকটেক্ট করেছে। আর সেকেন্ড লটা ডিকটেক্ট করেছে যে সেকেন্ড ল থেকে আমরা একটা একটা নতুন কোয়ান্টিটি আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে এন্ট্রপি। সেকেন্ড ল বলেছে যে আমাদের ইউনিভার্সের যে এন্ট্রপি বিভিন্ন প্রসেসের মাধ্যমে ইনক্রিজ করে যাচ্ছে, যে কোনো প্রসেস আমরা ইনক্রিজ করছে, আর একটা সার্টেন ভ্যালুতে আসবে বা ম্যাক্সিমাম ভ্যালুতে আসবে যখন এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসবে।
যখন আমরা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে অ্যাপ্রোচ করবে তখন আমরা পাবো যে এনট্রপিটা আমাদের ম্যাক্সিমাম। এন্ড থার্ড ল থেকে বলে যে আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি আমরা করতে পারি, রিচ করতে পারি, তখন আমরা এনট্রপিকে কি বলবো ওটা, হ্যাঁ মানে যদি আমরা রিচ করতে পারতাম তাহলে বলতে পারতাম যে সিস্টেমটা সিজ হয়ে গেছে, বা সেকেন্ড সিস্টেমটা থেমে গেছে বা সিজ হয়ে গেছে, কিন্তু আমাদের জানা জিনিস থেকে বলতে পারি এটা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে থার্ড ল থেকে যেটা বলছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অ্যাটেন্ড করা ইম্পসিবল, এটা আমাদের থার্ড ল থেকে বলেছে। এবারে এরপর আমরা এত কিছু জানার পরে এত কিছু করলাম কারণ আমরা প্রথম একটা জানতে চাইছি যে থার্মোডাইনামিক্স থেকে আমরা কি কি জানতে পেরেছি, এরপর আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অ্যাপ্রোচ করতে পারবো। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমাদের বলেছে যে আমরা কতগুলো আমাদের যে সিস্টেম আছে, সিস্টেমকে আমরা সিস্টেমের মধ্যে পার্টিকেল আছে, পার্টিকেলকে আমরা ইন্ডিভিজুয়ালি পার্টিকেলের আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল পার্টিকেলকে আমরা ট্রেস করবো না, ট্রেস করা সম্ভব না। তখন আমরা একটা লার্জ নাম্বার অফ পার্টিকেলকে একটি নির্দিষ্ট জায়গায় বা তাদের অ্যাসেম্বলি মানে তাদের টোটাল যে বিহেভিয়ার, তাদের সেই বিহেভিয়ারটাকে আমরা একটা বিহেভিয়ারকে আমরা কনসিডার করবো। ইন্ডিভিজুয়াল পার্টিকুলার বিহেভিয়ারকে কনসিডার না করে তাদের যে অ্যাসেম্বলি বিহেভিয়ার সেটাকে আমরা কনসিডার করবো এবং সেটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করে বা ক্যাটাগরিতে ফেলে পর তার একটা ডিস্ট্রিবিউশন বের করে আমরা জিনিসটা দেখবো যে আমাদের এই এন্টায়ার সিস্টেমটা কিভাবে কাজ করছে, এন্টায়ার সিস্টেমটা আমার কিভাবে আমাকে রেজাল্টগুলো দিচ্ছে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেটা আমরা ম্যাক্রোস্কোপিক আমরা ভিউতে দেখে পরে আমাদের তার মাইক্রোস্টেট বের করে পরে টোটাল সিস্টেমের বিহেভিয়ারটাকে আমরা কনসিডার করব। আর সেখান থেকে আমার যে নোন কোয়ান্টিটি, এনট্রপি, এনথালপি, গিভস ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এইগুলো আমরা যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা দেখতে চাইছি যে সেটা পাবো কিনা। এবারে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাপ্রোচটা আমরা কিভাবে পেতে পারি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাপ্রোচ আমরা প্রথমে প্রবাবিলিটি পড়েছি যে যখন আমরা খুব সামান্য সংখ্যক বা কম সংখ্যক প্রসেস বা ট্রায়াল করছি তখন আমরা এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না, বা সেই রকম টাইপের আমি স্যাটিসফাই করতে পারি বা স্যাটিসফ্যাকশন আমি পেতে পারি সেরকম টাইপের কোনো পাচ্ছি না, তখন আমরা লার্জ টাইম অফ প্রসেস করছি। সেরকমই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেরকমই, যখন আমরা খুব কম সংখ্যক একটা পার্টিকেল কনসিডার করবো বা খুব কম সংখ্যক আমরা জায়গার মধ্যে দিয়ে কনসিডার করবো তখন আমরা ঠিক ভ্যালু পাবো না, একদম খুব বাজে ভ্যালু পাবো। তার জন্য আমরা যদি লার্জ নাম্বার অফ পার্টিকেল কনসিডার করি আর লার্জ ভলিউমের মধ্যে কনসিডার করি, কিন্তু আমাদের মাথায় থাকবে একটা জিনিস যেটা n/v-টা কনস্ট্যান্ট দেবে, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি, v টেন্ডস টু ইনফিনিটি বা n/v দ্যাট ইজ দ্য পার্টিকেল ডেনসিটি, এটা কনস্ট্যান্ট থাকবে যেটা ফাইনাইট হবে। এই সিস্টেমের মধ্যে যখন আমরা কাজ করব, কোনো একটা সিস্টেমকে অবজার্ভ করব, তখন আমরা এক্স্যাক্টলি যে ভালো ভ্যালু পাওয়ার কথা সেই ভ্যালুটা পেতে পারি। এই যে আমাদের একটা কন্ডিশন আমরা ইম্পোজ করলে যে সিস্টেমের উপর, এই কন্ডিশনটা আমরা বলছি যে থার্মোডাইনামিক লিমিট, আর এই লিমিটের মধ্যেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স খুব ভালোভাবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে স্যার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স শুরু করার আগে এটা আমাদের মাথায় রাখার কথা যে আমরা একটা সিস্টেমের লার্জনেস নিয়ে আমরা কাজ করতে পারি। এরপর আমাদের হচ্ছে মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেট। ম্যাক্রোস্টেট বলতে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে যে টোটাল নাম্বার অফ পার্টিকেল আছে এম যদি ধরি, টোটাল এনার্জি ই ধরি, টোটাল ভলিউম ভি ধরি, এটা হচ্ছে টোটাল এন্টায়ার যেটা আমার হচ্ছে ম্যাক্রোস্টেট। এবারে এই সিস্টেমের মধ্যে আমরা বলতে পারি যে n1 পার্টিকেলের এনার্জি E1, n2 পার্টিকেলের এনার্জি E2, এই যে n1 এর E1, n2 E2, n3 E3, এই যে এইটা নিয়ে একটা যে আমরা সিস্টেম পাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোস্টেট। n1 E1 যেটা সিস্টেম পাচ্ছি, কিন্তু আমাদের মাথায় থাকবে কি n1 এপসা1, n1 এপসা2, এই টোটাল যে সামটা ই এইটা ফিক্সড থাকছে। এই যে টোটাল এন ভি পাচ্ছি, এই টোটাল এন ভি দিয়ে একটা এই স্টেটটা হচ্ছে ম্যাক্রোস্টেট, আর n1 v1 এইটা নিয়ে যে একটা পাচ্ছি এই এক একটা হচ্ছে মাইক্রোস্টেট। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন পড়বো এই ম্যাক্রোস্টেট আর মাইক্রোস্টেটের কনসেপ্টটা খুব
দরকার। তা এখান থেকে বলতে পারি যে স্যার অল মাইক্রোস্টেট আর ইকুয়ালি প্রবাবেল। এখান থেকে বলতে পারি যে অল মাইক্রোস্টেট যেগুলো আমাদের সিস্টেমকে বা স্টেটকে কনসিডার করছে সেগুলো ইকুয়ালি প্রবাবেল। এরপর এসেছে স্যার আমাদের যে এখান থেকে কি করে বললে যে অল স্টেটস আর ইকুয়ালি প্রবাবল, কি করে বললে? এখান থেকে মানে কোথা থেকে? মানে স্যার এই আমরা তো বলতে পারি যে স্যার N1 EPSA1 N2 EPSA2 N3 EPSA3 এটা ইন্ডিভিজুয়ালি আমরা কনসিডার করছি, যার টোটালটা হচ্ছে ই। তাহলে আমি এরকম ভাবার কোনো মনে হয় না যে এই N1 এটাকে বেশি দিতে পারি বা ওইটাকে কম দিতে পারি। ইকুয়ালি প্রবাবল স্যার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা পস্টুলেট। হ্যাঁ সেটাই বলো, পস্টুলেট, সেটার উপর তোমার কোনো হাত নেই। হ্যাঁ সেটা ঠিক আছে স্যার। এরপর আমরা আসছি যে কানেকশন বিটুইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড থার্মোডাইনামিক। যে থার্মোডাইনামিক্স এটার মধ্যে কানেকশন যখন আমরা করছি সেখানে আমরা পাচ্ছি যে কি বলবো ওটাকে, যে মাইক্রোস্টেট যখন আমরা ক্যালকুলেট করছি এখানে যদি আমরা দুটো সিস্টেম কনসিডার করি, একটা A1 আর A2 সিস্টেম যদি কনসিডার করি, সেখানে আমরা যদি বলি N1 V1 E যদি আমরা এনার্জি ফিক্স করে দুটা করি N1 V1 E and N2 V2, তাদের পার্টিকেল আলাদা, কিন্তু তাদের যে টোটাল এনার্জি E1 প্লাস E2 এটা কনস্ট্যান্ট E ধরে নিচ্ছি একটা। সেখান থেকে আমরা যখন একটা মাইক্রোস্টেটকে আমরা দেখতে চাইছি, দেখার পর আমরা দুটো সিস্টেমকে কনসিডার করছি, কনসিডার করে আমরা বলতে পারি যদি আমরা সেপারেট করে থাকে দুটো চেম্বারকে আমরা সেপারেট করে থাকে একটা ওয়াল দিয়ে সেপারেট করি, এরপর তখন আমরা চাইবো যে শুধু এনার্জি এক্সচেঞ্জ হোক A1 আর A2 সিস্টেমের মধ্যে, এনার্জি এক্সচেঞ্জ হোক। এক্সচেঞ্জ হওয়ার পর আমরা ইকুইলিব্রিয়াম স্টেটটাকে কনসিডার করার চেষ্টা করব। তখন আমরা তারপর কনসিডার করে এইখান থেকে আমরা শুধু এনার্জি শুধু এনার্জি ট্রান্সফার করার জন্য যখন আমরা ইকুইলিব্রিয়াম কনসিডার করতে পারি, তখন সেখান থেকে আমরা একটা ইকুইলিব্রিয়াম পাই। সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম পাই এবং সেখান থেকে আমাদের যে থার্মোডাইনামিক যে টেম্পারেচারের জন্য যে ইকুইলিব্রিয়াম সেটা আমরা পাই। সিমিলারলি যখন আমরা পার্টিকেলকে এক্সচেঞ্জ হতে দিব তখন একটা ইকুইলিব্রিয়াম পাবো, সেটা হচ্ছে শুধু পার্টিকেল এক্সচেঞ্জের জন্য। সেখান থেকে আমরা একটা পোটেনশিয়াল পাবো, সেটা হচ্ছে মিউ। আবার যদি আমরা ভলিউমকে যদি আমরা এক্সচেঞ্জ হতে দিই, না ভলিউম না, কি বলবো এটাকে, হ্যাঁ টোটাল ভলিউম যদি করতে দিই তাহলে আমরা একটা ইকুইলিব্রিয়াম পাই। এইভাবে আমরা তিনটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে পারি। এই তিনটা ইকুইলিব্রিয়াম যখন আমরা স্যাটিসফাই হচ্ছে, এই যে টোটাল ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে আমার থার্মাল ইকুইলিব্রিয়াম, পার্টিকেলের জন্য একটা পাচ্ছি ওই ইকুইলিব্রিয়াম, আর একটা পাচ্ছি ভলিউমের জন্য। এই টোটাল যে তিনটার জন্য যেগুলো সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। না লাস্টেরটা কি বললে? একটা টেম্পারেচারের জন্য আর একটা কি বললে? স্যার পার্টিকেলের জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা নাম্বার অফ পার্টিকেলস, আরেকটা স্যার ভলিউম। এটা কমন সেন্স, দুদিকের প্রেসার আলাদা থাকলে তো ইকুইলিব্রিয়ামে যাবে নাকি? প্রেসার আর ভলিউম, প্রেসার, নাম্বার অফ পার্টিকেল এন্ড হচ্ছে টেম্পারেচার। প্রেসার ইকুইলিব্রিয়ামটাকে কি বলি? একটা থার্মাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। টোটাল এই তিনটে ইকুইলিব্রিয়াম মিলে আমরা পাচ্ছি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো এরপর আমরা এখান থেকে আমরা এরপর বলতে পারি যে আরেকটা আছে এনট্রপি। এখান থেকে আমরা এনট্রপির ধারণাটা কি করে আসছে সেটা আমরা দেখব। এনট্রপি একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর এনট্রপি হচ্ছে
অ্যাডিটিভ প্রপার্টি। তো আমরা যে ওই ইকুইলিব্রিয়াম গুলো কনসিডার করলাম, ওখান থেকে আমাদের যদি আমরা দেখি যে আমাদের না, প্রথম এন্ট্রপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা যে আমরা বলতে পারি তাহলে এন্ট্রপি ফাংশন অফ এন ভিই। তাহলে এখান থেকে আমরা যে এন্ট্রপি যদি আমরা ভ্যারিয়েশন নিই, তাহলে ওখান থেকে ডেল এস যদি করি তাহলে ই এর ফাংশন করতে পারি আমরা, যদি আমরা বাকিগুলো করি আনচেঞ্জ ধরি। তো ওখান থেকে আমরা এইসব করে পরে আমরা দেখবো যে এন্ট্রপির একটা এন্ট্রপিটাকে আসছে ফাংশন অফ একটা মাইক্রোস্টেটের ইসে আমরা করতে পারি, মানে এস ইজ প্রপোর্শনাল টু সাম মাইক্রোস্টেট এল এন ওমেগা, মানে এসে করতে পারি। এখানে ক্যালকুলেশন আছে, এগেন ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি এটা যে প্রপোর্শনালিটি যদি করি তাহলে এস ইজ ইকুয়াল টু কে এল এন ওমেগা। এটা মানে একটা এখান থেকে একটা মানে এন্ট্রপির ফাংশনটা বের করতে পারি। এরপর আমরা এটা ধরলাম, আমরা তো যখন আমরা বললাম যে এন্ট্রপি ইজ এডিটিভ কোয়ান্টিটি, তাহলে আমাকে এডিটিভ কোয়ান্টিটিটাও তাহলে আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে স্যাটিসফাই করার জন্য আমরা এটা করেছি যে দুটো সিস্টেমের এন্ট্রপি ধরি, এস এ এস বি, মানে দুটো সিস্টেম যদি আমরা ধরি তাদের মাইক্রোস্টেট বের করি। আর তারপর আমরা দেখি যে কে এল এন ওমেগা, তাহলে এডিটিভ কোয়ান্টিটি যদি করি দুটো যোগ করলে যেমন আমি ওইটা পাই কিনা, তাহলে এক্স্যাক্টলি দেখবো যে আমরা হ্যাঁ ওই রকমই আমরা পাচ্ছি। যদি আমরা যদি ফাংশনটা ওই এল এন টাইপ ধরি তাহলে আমরা ওই টাইপের জিনিসটা পাচ্ছি। ওইখান থেকে বলতে পারবো যে এন্ট্রপি ইজ এডিটিভ কোয়ান্টিটি। এরপর দেখবো আমরা যে কোন জায়গায় যে প্রবলেমটা ঠিক আমাদের কোন জায়গায় হচ্ছে, যখন আমরা এন্ট্রপিকে ধরছি এইভাবে কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটা মানে আমাদের যে জিনিসটা আমরা পেয়েছি আগে সেই জিনিসটা পাচ্ছি না, যেটা আমরা মানে বলি যে গিভস প্যারাডক্সের যে কথাটা। শোনো দিবেন্দু, ওই যেটা সেটা এইগুলো বাদ দিও। সরি স্যার, সেটা ওইটা এগুলো বাদ দিও। সরি স্যার, এগুলো দুটো সিস্টেম যদি আমরা A1 A2 কনসিডার করি, যার নাম্বার অফ পার্টিকেল N1 V1 E1, নাম্বার অফ পার্টিকেল N1 ভলিউম V1 and এনার্জি E1, আর নাম্বার অফ পার্টিকেল N2 ভলিউম V2 and N2 E2 এনার্জি। ওখান থেকে আমরা কনসিডার যদি করি ওখান থেকে ইন্ডিভিজুয়ালি দুটোর জন্য যখন আমরা এন্ট্রপি ক্যালকুলেট করি আলাদা আলাদা করে, এই চেম্বারের জন্য এন্ট্রপি ক্যালকুলেট করি আলাদাভাবে, তারপর যদি এন্ট্রপি দুটোকে যোগ করে টোটাল এন্ট্রপি বের করি তখন সেখান থেকে আমরা যে এন্ট্রপি পাই, এবার যখন আমরা ওয়ালটাকে সরিয়ে দিই তখন যে টোটাল এন্ট্রপি পাই, এই দুটো এন্ট্রপির মধ্যে আমরা ডিফারেন্স পাই। কিন্তু এই ডিফারেন্স পাওয়ার যে কথা, ডিফারেন্স পাওয়ার ডিফারেন্স পাই সেটা এই তোমরা কেউ একটা ধরিয়ে দাও ওকে, যদি কেউ জানো তোমরা একটু হেল্প করে দাও, ধরিয়ে দাও কি বলছে। ওইখান থেকে এন্ট্রপি, এটার জন্য এন্ট্রপি আর টোটাল এন্ট্রপিটা হ্যাঁ স্যার, টোটাল এন্ট্রপি যেটা পাই, এই মানে এই দুটো এন্ট্রপি সেম পাই না, সেম পাওয়ার কথা, আমরা যখন কি করে দেবো এই দুটো এন্ট্রপি তাদের মধ্যে একটা ডিফারেন্স পাই। এই ডিফারেন্সটা কি করে আসছে, সেটা কেন আসছে সেটাই মানে সেই সময় বোঝা যায়নি। এই জিনিসটাকেই আমরা বলছি গিভস প্যারাডক্স। তারপর আমরা এই জিনিসটাকে সেম করার জন্য গিভস
ভেবেছে যে কি এই প্রবলেমটা কেন আসছে। এই প্রবলেমটা আসছে তার কারণ আমরা সিস্টেমের যে পার্টিকেলগুলোকে ডিস্টিংগুইশেবল ভেবে নিয়েছি। এই পার্টিকেলগুলোকে যদি আমরা ইনডিস্টিংগুইশেবল ভাবি তাহলে তাদের তাহলে এন্ট্রপির যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনে একটা এন ফ্যাক্টোরিয়াল টার্ম আসবে যেটা ভাগ করতে হবে, কারণ ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল তার জন্য আলাদা আলাদার জন্য কনসিডার করার জন্য এন ফ্যাক্টোরিয়াল। এরপর যখন আমরা ওই জিনিসটাকে আবার ক্যালকুলেট করে দেখেছি যে তাদের মধ্যে ডিফারেন্সটা মানে এক্স্যাক্টলি যেটা আমরা চাইছি সেরকম আমরা এসেছে। এখান থেকে আমরা ওইটা বলতে মানে এসেছে মানে গিভস প্যারাডক্সটা আমাদের রিজলভ করতে পেরেছি। এরপর আসছে আমাদের যে সিস্টেম অফ এন, যদি আমরা এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আসি, মানে কিভাবে আমরা আসতে পারি সেটা কনসিডার করার জন্য আমরা এন নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলকে বক্সের মধ্যে কনসিডার করেছি। একটা বক্সে এন নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল আছে, এটা আমরা কনসিডার করেছি। আমরা জানি ওয়ান ডাইমেনশনাল যে বক্স, সেখান থেকে আমরা এনার্জির ভ্যালুটা জানি, ওখান থেকে আমরা ক্যালকুলেট করে ওখান থেকে আমরা এন্ট্রপির এক্সপ্রেশন আমরা বের করতে পারি। ওখান থেকে আমরা বের করেছি আবার বিভিন্ন নোন কোয়ান্টিটি, যে প্রেসার থেকে আমাদের এনার্জি সিভি, এই এক্সপ্রেশনগুলো বের করতে পেরেছি। আর ওখান থেকে আমরা মাইক্রোস্টেটের একটা ধারণা, মানে কিভাবে মাইক্রোস্টেট কনসিডার করতে পারি সেটা পেয়েছি। এরপর আমরা দেখেছি যে মাইক্রোস্টেটটা প্রপোর্শনাল টু না, ভলিউম ইজ প্রপোর্শনাল টু, যদি আমরা লেন্থের প্রপোর্শনাল ধরি, যদি আমরা এন ডাইমেনশনাল ভলিউম ধরি তাহলে এল টু দি পাওয়ার এন এর সঙ্গে প্রপোর্শনাল হবে। ওইখান থেকে আমরা একটা মাইক্রোস্টেটের রিলেশন একটা বের করতে পেরেছি। তো ওইখান থেকে আমরা তারপরে আমরা ওইখান থেকে দেখেছি যে কিভাবে আমাদের নাম্বার অফ মাইক্রোস্টেট বের করছি। ওখান থেকে আমরা কনসিডার করেছি যে একটা যদি আমরা হাইপার সেল কনসিডার করি, যে এক্সপ্রেশনটা এসেছে আমাদের ওইখান থেকে আমাদের বলতে পারি, যদি আমরা একটা ওই রেঞ্জের ই থেকে মানে আন্ডাররুট 2me 2me একটা যদি রেডিয়াস কনসিডার করি, তার মধ্যে 0 থেকে ই এর মধ্যে যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট, ওইটা নাম্বার অফ মাইক্রোস্টেট যে ভ্যালুটা এসেছে, যদি আমরা ইয়ের যে স্টেটটা আছে তার থেকে হাফ ডেল্টা উপরে হাফ ডেল্টা নিচে দিয়ে এই রিজনটার মধ্যে আমরা যে নাম্বার অফ মাইক্রোস্টেট কনসিডার করি, এই দুটো সেম আসছে। তাহলে 0 থেকে ই এর মধ্যে কনসিডার না করে আমরা ই মাইনাস হাফ ডেল্টা থেকে ই প্লাস হাফ ডেল্টার মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসবে। এই জিনিসটা আমাদের ওখান থেকে এসেছে। স্যার এই জায়গাটা একটু স্যার প্রবলেম হচ্ছে স্যার, মানে বুঝতে তো কত প্রবলেম হচ্ছে, আমি মানে জিনিসগুলো হারিয়ে ফেলছি, কানেক্ট করতে পারছি না। এই যে এই পরপর যে জিনিসগুলো আছে, এরপর যে আমরা কনসিডার করেছি, মানে আবার সেই এন্ট্রপি জিনিসগুলো এসেছে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ থেকে, এগুলো একটু প্রবলেম হচ্ছে। আর একটু স্যার ভালো করে কত পাতায় বলো তো, কত পাতায় স্যার? এইটা আমার দেখতে হবে, আমার খাতায় লিখতে আছে, খাতা নম্বর লেখা নেই। নোটটা আছে তোমার কাছে? হুম স্যার, নোটটা আছে, দেখছি। স্যার পাতা হয়েছে 30 পাতা। স্যার এখান থেকে আমরা জিনিসটা বলেছি 30 পাতা। হ্যাঁ মানে আপনার
ফার্স্টের নোটটা পেজ নাম্বার কত? আপনার নোটের পেজ নাম্বার স্যার 30, মানে 30-এ ওইগুলো আছে যে vn is proportional to l to the power 30 পাতাতে তো আমি ভলিউম ক্যালকুলেট করেছি। হ্যাঁ স্যার। এই তারপরে হ্যাঁ স্যার, এখান থেকেই যে বাকিগুলো আছে পরের দিকে আমরা যে জিনিসটা আমরা আবার এস এর ক্যালকুলেশনটা এনেছি। ও এস এন ওইটা তো না এন্ট্রপির ক্যালকুলেশন বলছো? হ্যাঁ এন্ট্রপি, এস এর এন্ট্রপি ক্যালকুলেশন। হ্যাঁ এন্ট্রপি ক্যালকুলেশনটা আমরা কোথায় এনেছি? স্যার ওই যে আমরা এটা বের করেছেন স্যার পেজ নম্বর, এটা হচ্ছে পেজ নম্বর 34 s kn টাও এটা। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে জিনিসটা আমরা এনেছি। এর পরের যে জিনিসগুলো স্যার মানে বলতে একটু অসুবিধা হচ্ছে ওইটাই স্যার। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, জানো তো। এই অভিষেক বুঝতে পারছো? না বুঝতে পারছি না ও কোন জায়গাটা মানে এক্স্যাক্টলি বলছে দিবেন্দু। হ্যাঁ বলো। আমি বলতে চাইছি যে এরপর যে জিনিসগুলো মানে আমি পড়েছি জাস্ট, কিন্তু বলার সময় একটু প্রবলেম হচ্ছে আসলে। আমি ওই জিনিসটা বলছি যে অ্যাপ্রোচটা কেন এই জিনিসগুলো আবার ওই করেছি। ওখান থেকে আমরা তো বুঝতে পারছি যে ওইখান থেকে আমার এস এর বের করেছি, ওইখান থেকে এস এর যে রিলেশনটা আমরা বের করেছি, আর ওই ফর্মুলার থেকে আমরা বাকি জিনিসটা যে করব, ওই যে ইকুয়েশনটা বলছি স্যাকুর ট্যাট্রো ইকুয়েশন। অ্যাকচুয়ালি এসেন্সটা হচ্ছে আমরা কেন এই থার্মোডাইনামিক কোয়ান্টিটি গুলো বের করছি। অনলি দ্য এসেন্স ইজ থার্মোডাইনামিক্স এর আমরা কিছু রিলেশন আমরা অলরেডি জানি। ওকে, এবার আমি যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাডপ্ট করছি মাইক্রোস্টেট কাউন্ট করে, আই এম ট্রাইং টু কানেক্ট দ্য মাইক্রোস্টেটস উইথ দ্য ম্যাক্রোস্টেটস। ওকে, বেসিক্যালি আই এম ট্রাইং টু কানেক্ট দ্য statistical mechanics itself connects the individuality to the average value. Okay, so it connects between microstate to macrostate in other language. Okay, এইবার আমি যে একটা নতুন অ্যাপ্রোচ ধরলাম যেখানে মাইক্রোস্টেট দিয়ে আই এম ট্রাইং টু কানেক্ট, সেই মাইক্রোস্টেট দিয়ে ক্যালকুলেশন করে সেখান থেকে আমি যে কোয়ান্টিটিস গুলো পাচ্ছি বা যে রিলেশন গুলো এক্সিস্ট করছে থার্মোডাইনামিক্সে সেইগুলো মিলছে কি না। যদি না মেলে, ফর এক্সাম্পল ইকুয়েশন অফ এ স্টেট অফ দ্য আইডিয়াল গ্যাস V equals to NKT by nRT, এইটা যদি না মেলে তাহলে আমি বলবো there is something wrong in my approach. Okay, so every time we are doing something, we are trying to verify rather whether it is able to reproduce the result that are known to us in the thermodynamics. So every time we try to check, until and unless you do something. Suppose you write a new program, right? Now new program ta thik cholche kina, then you have to what should I say, you have to benchmark the calculation, right? How do you benchmark the calculation? Then you have to check with a known result. হ্যাঁ, এই নোন সিস্টেম নিয়ে তুমি সেই ইকুয়েশনটাতে ফিট করলে তোমার তোমার যে প্রোগ্রাম তাই সেখানে যে প্যারামিটারস গুলো সেগুলো দিলে ফর নোন সিস্টেম, এন্ড দেন সি দ্য রেজাল্ট। ইফ দ্যাট রেজাল্ট এগ্রিজ উইথ ইওর established result, then you say your program is maybe okay, then you have to check or verify with many such results. যখন দেখবে প্রচুর রেজাল্টস, the values of the results agree with my program results, then you are more or less certain, not absolute certain, but maybe 90% you are certain that your program is all right. So that is what you benchmark the calculation. So here also we are trying to do benchmark the procedural calculation. So we are adopting some new procedure where we are dealing with the microstates and trying to connect it to the macrostates or macroscopic quantities. Then we have to see whether with this approach the quantities, measurable quantities that we calculate
or the kind of equations existing, whether they agree with this this or not, or they agree with the results obtained through this approach or not. Okay, that you have to do, otherwise you cannot believe that theory, right? So that is what we are doing time and again. Even you will see that in microstat, do you have a class? Yes, sir. Okay, then maybe we'll talk about in the next class. Okay. Okay, sir. ঠিক আছে, যাও।